এখন আমরা নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেও চাই, বিএনপিও চাই। তার মানে কি আমরা বিএনপি হয়ে গেলাম? বর্ডারের সাথে যে নো ম্যানস ল্যান্ড একটা থাকে, জি জি, এইটা বেসিক্যালি কি জিনিস? এখানে জামাত যদি একবারে শতভাগ সাপোর্ট না দিত, এই আন্দোলন কি সফল করা এত সহজ ছিল বলেন? জিয়াউর রহমান প্রথমে কিন্তু জাগো দল গঠন করেছিলেন। আচ্ছা, মানে আপনার লাইন গেট ভালো জানা আছে। এই যে আমরা বলি না যে নেতারা এই যে লুটপাট করছে, এটা করছে, আমি মনে করি নেতাদের থেকে আমলারা বেশি দায়ী। মন্ত্রীর চাইতে ওনার ভাগ বেশি। দেখেন, সেনাবাহিনী মাঠে থাকা সত্ত্বেও কিন্তু হয় নাই। তো এখন এবারও তো সেনাবাহিনী নির্বাচনের দায়িত্ব পালন করবে। এখন সেনাবাহিনী কি আসলে 18-24-এর মতোই দায়িত্ব পালন করবে? নাম না, সব বাদ, মানে সবাই গিয়ে এনসিপিতে জয়েন করতে হবে। সবচাইতে বেশি ঝামেলা হবে আগামী নির্বাচনে। সংস্থা, এনজিও, মানে আপনারা যদি 400 দিয়ে থাকেন, জামাত তো তাহলে অন্তত 4000 দিয়েছে মনে হয়। যখন যেদিকে জোয়ার ওঠে না, অটো হয়ে যায়। যেমন এবার এই ধানের শীষ জোয়ার, মারোশিল, এবার নৌকা হয়ে যাচ্ছে মারোশিল। এইভাবে কিন্তু আওয়ামী লীগ বিএনপি বিগত সময় ক্ষমতায় আসছে। আপনারা বিএনপির সাথে গেলে কতটা আসন চাইবেন? বিএনপির যদি একটা ইউনিয়ন সভাপতিও দাঁড়ায় এমপি হিসেবে, আর এদের যদি একজন সেন্ট্রাল লিডার দাঁড়ায়, টিকতে পারবে না। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ইনোভা টক্সের আজকের আয়োজনে। আজ আমাদের অতিথি জনাব মোহাম্মদ ফারুক হাসান, সিনিয়র সহসভাপতি গণ অধিকার পরিষদ। অনুষ্ঠানের পক্ষ থেকে জনাব ফারুক হাসানকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। জনাব ফারুক হাসান, আপনি বেসিক্যালি 2018 সালের যে কোটা বিরোধী বা কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা নেতৃত্ব, এবং এর মধ্য দিয়ে আপনি পরবর্তী সময়ে বাংলাদেশের যে আমূল পরিবর্তন হয়েছে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, তাতেও আপনি নেতৃত্ব দিয়েছেন। এবং এই মুহূর্তে বাংলাদেশের যে কয়েকটি দল বাংলাদেশকে নতুন দিকে পরিচালিত করবার জন্য কাজ করে যাচ্ছে, তাদের মধ্যে গণ অধিকার পরিষদ অন্যতম, এবং সেই দলের আপনি সিনিয়র সহসভাপতি এবং একই সাথে আপনি দলীয় মুখপাত্রের ভূমিকায় অবতীর্ণ আছেন। আমরা আপনার জীবনের গল্প শুনতে চাই, আপনার দলের যে কার্যপ্রণালী রয়েছে, আপনার দল আগামী দিনে বাংলাদেশকে কিভাবে গড়ে তুলতে চায় সেই গল্পগুলো শুনতে চাই, এবং একই সাথে আপনি একজন তরুণ পলিটিশিয়ান হিসেবে আপনি কিভাবে তরুণদেরকে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ বিনির্মাণের জন্য আহ্বান জানাতে চান, সেসব গল্পগুলো বেসিক্যালি শুনবো। শুরু করতে চাই আপনার একেবারেই ছোটবেলা থেকে। আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন? ধন্যবাদ আপনাকে। আমার জন্ম এবং বেড়ে ওঠা একবারেই প্রত্যন্ত অঞ্চল বলতে পারেন, যে বাংলাদেশের সর্ব উত্তরের জনপদ ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কেল উপজেলার কাশীপুর ইউনিয়নে, একবারেই সীমান্তবর্তী এলাকা। আমার বাড়ি থেকে খুব সম্ভবত 2 থেকে 2.5 কিলোমিটার পরেই বর্ডার, মানে ভারতীয় যে বর্ডার, সেখানেই আমার জন্ম, সেখানেই বেড়ে ওঠা। তারপরে আসলে বর্ডারের সাথে যে নো ম্যানস ল্যান্ড একটা থাকে, জি জি, এইটা বেসিক্যালি কি জিনিস? নো ম্যানস ল্যান্ড বলতে আসলে কি, ওই জায়গাটাতে মানে কোনো দেশেরই মানে আপনার আধিপত্য থাকে না। ধরেন যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারের মাঝামাঝি একটা জায়গা, যেখানে ধরেন যে বাংলাদেশের জনগণও ধরেন যেতে পারে না, ইন্ডিয়ার জনগণ আসতে পারে না। ওটাকে নো ম্যানস ল্যান্ড বলা হয়। ওখানে ধরেন যে কেউ যদি যেও থাকে, তারপরে ওখানে ওই যে গুলি করে হত্যা করা বা ধরেন যে কোনোভাবে তাকে প্রহার করা, এই এখতিয়ারটা কোনো দেশেরই থাকে না। মানে ওটা না বাংলাদেশের না ইন্ডিয়ার ল্যান্ড, এটাকে আমরা নো ম্যানস ল্যান্ড বলে থাকি আর কি। এটা আন্তর্জাতিকভাবেই স্বীকৃত, মানে এটা কোনো দেশেরই মানে স্বীকৃত আপনার ল্যান্ড না। আচ্ছা, এটা কি জিরো ল্যান্ড বা জিরো পয়েন্টের মতো? অনাবাদী থাকে। হ্যাঁ, এটা অনাবাদী, মানে আবাদ করার কোনো সুযোগ নেই। তো তাহলে তো ওখানে একদম ঘাস বা জঙ্গল হয়ে যাওয়ার কথা। সব জায়গায় তো আর জঙ্গল হয় না, ঘাস টাস থাকে। মানুষ যে যায় না তা না, মানুষ এমনি হাঁটাহাঁটি করে, অনেকে ঘুরতে যায়। মানে আপনি ওখানে ধরেন যে আপনার ধরেন যে আবাদ করা, হ্যাঁ দখল নেওয়া বা আবাদ করা, যেটা এটা আপনি করতে পারবেন না। আপনি এমনি গেলেন, ঘুরতে গেলেন, একটু হাঁটাহাঁটি করলেন। আমিও মাঝে মাঝে যাই, হেঁটে আসি আর কি। এমনিতে যে 2 কিলোমিটার দূরে বললেন, আমরা তো জানি যে ভারতে আমাদের দেশের সাথে একদম সকল জায়গাতেই বলা চলে যে সীমান্ত কাঁটাতারের বেড়া দেয়া আছে সীমান্তে। আপনাদের ওই জায়গাটাতে কি কাঁটাতারের বেড়া দেয়া আছে? সীমান্ত বেড়া, যেটা কাঁটাতার দেওয়া আছে। আচ্ছা, এই কাঁটাতারের বেড়াটা কি নোম্যান্স ল্যান্ডের কোন দিকে? মানে নোম্যান্স ল্যান্ডে কি আমাদের অংশে পড়েছে নাকি বেড়ার ওপারে? নোম্যান্স ল্যান্ডের পরে আর কি, ওদের পার্টে। আচ্ছা, কাঁটাতারটা ওদের পার্টে আর কি। কাঁটাতারের পরে হচ্ছে নোম্যান্স ল্যান্ড, তারপরে বাংলাদেশের বর্ডার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা চাইলে নোম্যান্স ল্যান্ডে যেতে পারি, বাট ইন্ডিয়ানরা চাইলে আসতে পারে না। না না, ওদের তো গেট আছে কাঁটাতারে, ওরাও আসতে পারে। তাই? হ্যাঁ, কাঁটাতারে গেট আছে তো।
আচ্ছা, কিন্তু আপনার ওদের ঠাকুরগাঁ যে থেকে আসার BSF সময় আমরা মাঝে মাঝে দেখি যে মানে ট্রেন যখন আসে, আন্তনগর ট্রেনগুলো আমরা দেখি যে আপনার একদম পাশেই হচ্ছে ইন্ডিয়ান যে বিএসএফ এর সদস্যরা তারা সেখানে পাহারা দিচ্ছে, সেখানে কিন্তু কোনো কাঁটাতারের বেড়া দেখা এটা যায় না। দিনাজপুরের হিলি বর্ডার। আমার তো ঠাকুরগাঁয়ের কথা বললাম আমি। হ্যাঁ। দিনাজপুরের যে হিলি বর্ডারটা হচ্ছে একবারেই মানে রেল লাইনটাই হচ্ছে বর্ডার অ্যাকচুয়ালি, মানে রেল লাইনের ডান দিকে বাংলাদেশ, বাম দিকে ইন্ডিয়া, রেল লাইনটাই বর্ডার। ও মানে রেল লাইন। হ্যাঁ, রেল লাইনটাই বর্ডার, একবারে বর্ডারে পড়ছে। আচ্ছা, তো যখন আমরা হিলি ক্রস করি রেলে করে বা ট্রেনে, হ্যাঁ, তখন আসলে এরকম হয়, ডান দিকে আপনার বাংলাদেশের বিএসএফ থাকে, বাম আমাদের বিজিবি, হ্যাঁ। বাম দিকে বিএসএফ, একবারে বর্ডার লাইন। ও তো যারা আসলে উত্তরবঙ্গ ভ্রমণ করে ওরা দেখে যে একসাথে যে বাম দিকে ইন্ডিয়ার, ডান দিকে বাংলাদেশ, একবারে বর্ডার লাইন দিয়ে ওই হ্যাঁ, মানে আমরা আপনার- যখন ট্রেনে আসি তখন হ্যাঁ। কোনো কাঁটাতার দেখতে পাচ্ছি না। আর ওই আপনার রেল লাইন আসলে অনেক আগে, তো ব্রিটিশ আমলে যেহেতু ওই রেল লাইনটা করা হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। তো ওই সময় তো আর এরকম ব্যারিকেড ছিল না, যেহেতু আমরা এক দেশ ছিলাম আচ্ছা, তখন, ভারতীয় উপমহাদেশ, তখন তো আর আলাদা হয় নাই, তো ওই জন্য ওটা বর্ডার লাইনে পড়ছে আর কি। আচ্ছা। আপনি ঠাকুরগাঁও জন্মগ্রহণ করেছেন, যেটি এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও এলাকা। আমি জানি না কোন আসনে পড়েছে তারটা এবং আপনারটা একই আসন নাকি? না, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের আসন ঠাকুরগাঁও 1, যেটা সদর আর কি, আচ্ছা, আর আমারটা হচ্ছে ঠাকুরগাঁও 2। আচ্ছা। আমার নির্বাচনী এলাকা আপনার বালিয়াডাঙ্গি, হরিপুর, মাঝখানে রানীশঙ্কেলের 2টো ইউনিয়ন, টোটাল 16টি ইউনিয়ন নিয়ে আমার নির্বাচনী এলাকা গঠিত আর কি, আচ্ছা, ঠাকুরগাঁও 2। সেখানে আপনাদের দলের গণ অধিকার পরিষদের অবস্থান কেমন? আমার নির্বাচনী এলাকায় আমার অবস্থান বা আমাদের দলের অবস্থান অত্যন্ত ভালো এবং শক্তিশালী। বিগত সময়ে আসলে আমাদের এই ঠাকুরগাঁও 2 নির্বাচনী এলাকা, এটা যেহেতু বিএনপি এবং জামাত বিগত সময়ে জোটবদ্ধভাবে নির্বাচন করছে, তো জোটবদ্ধভাবে করার কারণে ওই নির্বাচনী এলাকা জামাতকে ছেড়ে দিয়েছিল বিএনপি। আচ্ছা, তো বেশ কয়েকবার জামাতের প্রার্থী ওখানে ছিল, এই জন্য কার্যত পক্ষে ওখানে বিএনপি খুব একটা স্ট্রং না। ঠাকুরগাঁও 2 হ্যাঁ, তো সেখানে আমি আছি এখন, জামাতের যে প্রার্থী তিনি মোটামুটি হ্যাবিয়েট বলা যায়, কে? এতেই আর কি। উনি হচ্ছেন মাওলানা আব্দুল হাকিম, সাবেক জেলা আমির ছিলেন। আচ্ছা, তো উনি ফিল্ডে, যেহেতু উনি বিগত 3-4 বার ইলেকশন করছেন, সুতরাং তার তো একটা ডোর টু ডোর যাওয়ার সুযোগ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর আমরা তো ধরেন যে রাজনীতির মাঠে কিছুটা নবীন বলা যায়, তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি। তবে এই অল্প সময়ে আমার নির্বাচনী এলাকায় মাশাল্লাহ অনেক মানে একটা ভালো শক্ত অবস্থান আমি তৈরি করেছি। ইতিমধ্যে প্রায় 2-250 মসজিদ, মাদ্রাসা, মন্দির, ঈদগাহ মাঠ আমার মাধ্যমে আসলে আপনার 4 লাখ, 5 লাখ, 8 লাখ, 10 লাখ পর্যন্ত বরাদ্দ আমি দিয়েছি একটা মসজিদ, মাদ্রাসায়। আচ্ছা, আচ্ছা, অসংখ্য টিউবওয়েল, অজুখানা, আমি প্রত্যেকটা ইউনিয়নে 100 করে টিউবওয়েল মানে বরাদ্দ দিয়েছি, যেটা এখন পর্যন্ত বোধহয় 400-র মতো হস্তান্তর করেছি। বাকিগুলো ইনশাআল্লাহ ডিসেম্বরের মধ্যেই আমি চেষ্টা করবো আর কি। এটা কি 5 তারিখের পরে দিয়েছেন? হ্যাঁ, এই 5-এর পরেই। এটা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সংস্থা, এনজিও, মানে আপনারা যদি সরকারের 400 দিয়ে বিভিন্ন, থাকেন, জামাত তো তাহলে অন্তত 4000 দিয়েছে মনে হয়। জামাত ওখানে এটা সবাই আসলে এটা পাবে না, এটা যারা সেন্ট্রাল রাজনীতি করে বা কেন্দ্রীয় রাজনীতি করে, এরা তো আসলে লাইনঘাট বেশি বুঝে। আচ্ছা, যে মানে আপনার কোন- লাইন গেট ভালো জানা আছে। এটা তো আমি ধরেন জনগণের জন্য আমরা রাজনীতি করি। আমি সরকারের একটা প্রতিষ্ঠান থেকে ধরেন যে একটা বড় কাজ আমি আমার এলাকার জন্য নিয়ে গেলাম বা বিলটা পাস করে নিয়ে গেলাম, এটা তো কোনো অবৈধ বা ইলিগাল কোনো কাজ না। কারণ আমি যদি সরকারের ওই বরাদ্দ পাস করে তার ধরেন যে 50%, 60% নিজের পকেটে রাখি, এটা হচ্ছে অবৈধ, ইলিগাল, যেটা বিগত 15 বছর আওয়ামী লীগ করেছে, এর আগে যারা ক্ষমতায় ছিল তারাও করেছে। আমি কি করেছি? আমার রাজনীতির টোটালি ডিফারেন্ট। আমি ধরেন একটা মসজিদে 5 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, বরাদ্দটা আমি পাস করেছি, তো আমি সেই বরাদ্দপত্রটা ওই মসজিদের বা ওই এলাকায় একবারে প্রোগ্রাম করে শত শত মানুষের সামনে ওটা হ্যান্ড ওভার করি যে আপনাদের এই মসজিদে 5 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি, এই যে বরাদ্দপত্র তুলে দিলাম, এরপরে পর্যায়ক্রমে সেটা কাজ হবে। আচ্ছা, আগেকার নেতারা কি করতো, বরাদ্দ 5 লাখ, 4 লাখ টাকা তারা মেরে দিত বা 3 লাখ মেরে দিত, বাকি 1 লাখ 1.5 লাখ কমিটির হাতে গিয়ে তুলে দিত। রাইট, এটা হচ্ছে লুটপাটতন্ত্র আপনার। কিন্তু আপনি সত্যিকার অর্থে এলাকার জন্য, আমি তো আমার এলাকার জন্যই কাজ করবো, তাই না? আমি আমার এলাকার উন্নয়নের জন্য আমি যত পারি আমার এলাকার জন্য আমি বাজেট নিয়ে আসবো, এটাই স্বাভাবিক। আমি ওই এলাকার প্রতিনিধি হিসাবে যেহেতু ধরেন যে আগামীতে নির্বাচন করব, জনগণের কাছে আমাকে যেতেই হবে, জনগণের কল্যাণে কাজ করতে হবে। সুতরাং এটাকে ইলিগাল বা অবৈধ বা ভিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই। কারণ প্রত্যেকটা নেতার দায়িত্ব তার নিজ নিজ এলাকার জনগণের কল্যাণে ভূমিকা রাখা, কাজ করা, এবং ওই এলাকার জনগণেরও একটা হক আছে ওই নেতার উপরে, ঠিক না? তো সেই জায়গা থেকে আমরা কাজ করছি, আমি তার ওদের টাকা মেরে খাচ্ছি না।
বা জনগণের হক নষ্ট করছি না। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা কোন দলের সাথে বেসিক্যালি অ্যালায়েন্স করবেন বা জোট করবেন, বিএনপির সাথে নাকি জামায়াতের সাথে? এটা আসলে এই মুহূর্তে বলা মুশকিল, এবং এখন পর্যন্ত আমরা আসলে চূড়ান্ত সিদ্ধান্ত নেই নাই। আচ্ছা, তবে এখন পর্যন্ত আমরা নীতিগতভাবে যেটা আমাদের দলীয় সিদ্ধান্ত, যে আমরা এককভাবে আপাতত প্রস্তুতি নিচ্ছি। ইতিমধ্যে কত আমাদের আসনে? 300 আসনেই ইতিমধ্যে আমাদের প্রথম ধাপের প্রার্থী। মানে আপনাদের কি 300 আসনে মানে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কমিটি আছে? হ্যাঁ, প্রত্যেকটা জেলাকে, প্রত্যেকটা জেলা উপজেলা, অনেক জায়গায় ইউনিয়ন পর্যন্ত কমিটি আছে। উপজেলা কমিটিও আছে? প্রত্যেকটা উপজেলা, মানে একটা সিঙ্গেল উপজেলা এমন নাই যেখানে না আপনার না, কমিটি নাই? একটাও বাদ নাই। বাংলাদেশের আমরা 650 উপজেলা বোধহয় আছে এখন, প্রত্যেকটাতেই। ইভেন ধরেন 50% ইউনিয়নেও কমিটি আছে, ওয়ার্ড পর্যন্ত অনেক জায়গায়। যেমন আমার প্রত্যেকটা জায়গায় কমিটি, ওয়ার্ড পর্যন্ত কমিটি। না, সেটা হয়তো আপনার জায়গায় হতে পারে, বাট সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আপনি যে কোনো, আপনার জেলা কোনটা? আমার শরীয়তপুর। শরীয়তপুরে আপনার প্রত্যেকটা মানে উপজেলায় আমাদের কমিটি আছে। আপনি জাস্ট জিজ্ঞেস করবেন আপনার যে কোনো উপজেলায়। কিন্তু অনেকেই তো বলে যে গণ অধিকারের পরিষদের রাজনীতি একদম শেষ, এনসিপি এদের রাজনীতি খেয়ে দিছে। তাহলে আপনি এটা শুনেন, কেউ কারো রাজনীতি খেতে পারে না। রাজনীতি কার টিকবে, কার আপ হবে, কার ডাউন হবে, এটা ডিসাইড করার একমাত্র ধরেন যে জনগণের হাতে। জনগণ সিদ্ধান্ত নিবে কার রাজনীতি উঠবে, কারটা নামবে। আওয়ামী লীগের আমলেও তো আমাদের অনেক কথা বলছে না, যে আমরা শেষ, আমাদের রাজনীতি শেষ, আমাদের রাজনীতি ওই আওয়ামী লীগের নির্বাচন পর্যন্ত, এরপরে আমরা আওয়ামী লীগের আন্ডারে নির্বাচনে যাব, অনেক কথা। তো বাস্তবিক অর্থে আমরা তো যাই নাই ভাই। ওই সময় তো বলছে যে আমরা হাসিনার আন্ডারে নির্বাচনে যাব, কত কথা। তো বাস্তবিক অর্থে নানান সময় রাজনৈতিক জায়গা থেকে, রাজনীতির কারণে ধরেন যে আপনার কৌশল অবলম্বন করতে হয়, স্ট্র্যাটেজি আপনার অনুসরণ করতে হয়। কৌশলগত কারণে আমরা অনেক সময় অনেক সিদ্ধান্ত নিয়েছি, যেটা বাহ্যিকভাবে মনে হয়েছে যে এরা বোধহয় ওদিকে হেলে যাচ্ছে, কিন্তু বাস্তবিক অর্থে আমরা ডানেও হেলি না, বামেও হেলি না, আমরা আমাদের জায়গায় থাকি। তো সেই জায়গা থেকে আমরা এখনো টিকে আছি, আল্লাহর মধ্যে ভালোভাবেই তো আছে। এই কৌশলকে অনেকে মুনাফিকি বলতে চায়। না না না, কৌশল, আল্লাহ নবীও কৌশল অবলম্বন করেছেন। আচ্ছা, এই যে আপনার ধরেন যে মদিনা সনদ, বা এই যে আপনার কি চুক্তি ওটা করলেন আমাদের, হুদাইবিয়া সন্ধি, ওই সময় তিনি কৌশল অবলম্বন করছেন না। তো ইসলামে কৌশল অবলম্বন করাটা জায়েজ, যদি এটা দেশ ও জাতির কল্যাণের বিরুদ্ধে না যায়। আচ্ছা, হ্যাঁ। তো সুতরাং সেই জায়গা থেকে অনেকে অনেক কথা বলতে পারে। এখনো তো অনেকে বলছে যে আপনার বোধহয় বিএনপির পক্ষে চলে, এই যে মুনাফিকি করতেছেন এটা সেটা। আরে ভাই, আমরা তো বিএনপির সাথে যাই নাই। এখন আমার কোনো বক্তব্য কথা যদি বিএনপির সাথে মিলে যায়, তাহলে আপনি তো আর এটাকে মুনাফিক বলতে পারেন না। যেমন আমরা নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেও চাই, বিএনপিও চাই, তার মানে কি আমরা বিএনপি হয়ে গেলাম? বিষয়টা এমন আর কি। মানে আমরা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাই এটা যদি বলি, তাহলে বলবে নাকি এই যে এটা বিএনপি। বিষয়টা আসলে এমন। আপনারা কি তাহলে জামাতের সাথে চলে গেছেন? আমরা বিএনপির সাথেও যাই নাই, জামাতের সাথেও যাই নাই। তবে আমাদের প্রত্যেকের সাথে গুড রিলেশন আছে। জামাতের সাথে খুব ভালো সম্পর্ক, আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, নিয়মিত মিটিং হয়, কথা হয়। বিএনপির সাথেও যেহেতু আমরা বিগত সময়ে বিএনপি আমরা সহ প্রায় 42টা রাজনৈতিক দল যুগপৎ আন্দোলন করেছি, একসাথে আন্দোলন করেছি, সুতরাং আমাদের তো একটা সম্পর্ক আছে। তো সম্পর্ক তো আমরা ছিন্ন করতে চাই না। আমরা কার সাথে নির্বাচন করব না কার সাথে যাব, এটা তো আসলে চূড়ান্তভাবে যখন তফসিল ঘোষণা হবে তখন সিদ্ধান্ত নিব। এখন আমরা আমাদের মতো প্রস্তুতি নিচ্ছি। আপনাদের তো যেমনটা বললেন যে একদম জেলা কমিটি তো আছে, উপজেলা কমিটি পর্যন্ত আছে, কিন্তু আপনার দলের যিনি সভাপতি ভিপি নূর, এরপরে হচ্ছে রাশেদ খান, আপনি জনাব ফারুক হাসান এবং হাসান আল মামুন ছাড়া আপনার দলে পঞ্চম নেতৃত্ব কে? না, এটা আসলে আপনার ধরেন যে এইভাবে সিরিয়াল বা সিকোয়েন্স মানে আমি করতে চাই না। আমরা আসলে কোটা আন্দোলন থেকে যেভাবে যেহেতু উঠে আসছি, তো সেই জায়গা থেকে আমাদের দেশব্যাপী একটা পরিচিতি বা ধরেন যে একটা ফোকাসিংয়ের যে জায়গা, সেখানে ছিলাম বিধায় আমাদের মানুষ মনে করে যে এই টপ নেতৃত্ব বা লিডারশিপ। এছাড়া আমাদের অসংখ্য নেতা আছে, বিশেষ করে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বেনিয়ামিন মোল্লা, ও তো অনেক ত্যাগী, ওরও তো অনেক লড়াই সংগ্রামের ইতিহাস আছে ছাত্রদের মধ্যে, তার পরিচিতি আছে। এবং আমাদের গণ অধিকার পরিষদের যদি মনে করেন যে আমাদের পুরাতন যারা আছে, আব্দুল জাহির, শহীদুল ইসলাম ফাহিম আছে, আবু হানিফ, আমাদের সাকিব, মানে পাবলিক স্পেয়ারে কি এদের পরিচিতি আছে মোটামুটি। এখন যারা এই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, এরা যেভাবে একবারে হঠাৎ করে সেই মিডিয়াতে লাইমলাইটে, এরা ওই জিনিসটা পায় নাই। মিডিয়া না পাক, তারা কি তাদের এলাকায় কি তাদের কোনো পরিচিতি আছে বা এলাকায় আমাদের ধরেন যে মোটামুটি ধরেন যে 50 জন আমাদের একবারে ভালোভাবে ফাইট দেওয়ার মতো লিডারশিপ। যেমন ধরেন আমি অনেক আসনের কথা বলে দেওয়া, যেমন সিলেট 6 আমাদের জাহিদ ভাই, যেখানে আমাদের গত পরশুদিন মানে জনসভা হলো সিলেটে, উনি ওখানে যে কোনো মানে প্রার্থীর বিরুদ্ধে ফাইট দিয়ে বের হয়ে আসার মতো। তারপরে আমাদের ধরেন যে হবিগঞ্জের চৌধুরী আবদুল্লাহ বাড়ি নোমান, তিনি এর আগে জেলা বিএনপি সেক্রেটারি ছিলেন, তিনি এখন আমাদের দলের সভাপতি।
হবিগঞ্জ। এবং উনি ওখানে ধরেন যে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে একবারে স্ট্রংলি ফাইট দিয়ে তিনি জিতে আসবেন, এরকম তার শক্ত অবস্থান। এরকম আমাদের যখন চট্টগ্রামের আমাদের এমদাদ, তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, শক্ত প্রার্থী। এবার আমাদের ধরেন যে গাইবান্ধার সুরুজ্জামান সুরুজ, তিনিও উপজেলা চেয়ারম্যান, শক্ত প্রার্থী। তো এই যে এরকম অনেক জায়গায় এরকম আমাদের প্রার্থী আছে, মোটামুটি শক্ত অবস্থান, কিন্তু এরা আসলে ন্যাশনাল ফিগার না হওয়ার কারণে মিডিয়াতে অতটা পরিচিত না, কিন্তু যার অবস্থানে যার নিজ এলাকায় এরা একবারে শক্ত। আচ্ছা, এরকম ধরেন যে অঞ্চল ওয়াইজ আমাদের মোটামুটি ধরেন যে 40-50 জন একবারে ভালো ক্যান্ডিডেট। আপনারা বিএনপির সাথে গেলে কতটা আসন চাইবেন? না, এটা আসলে আমরা এখনো কারোর সাথে যাওয়ার যেহেতু চূড়ান্ত সিদ্ধান্ত নেই নাই, সুতরাং এ বিষয়ে আমরা এখনো ওভাবে ভাবি নাই যে আসলে বিএনপির সাথে গেলে কয়টা চাইবো বা জামাতের সাথে গেলে কয়টা আমরা চাবো, বিষয়টা মানে এইভাবে আমরা এখনো দেখি না। আমরা মনে করি যে আসলে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে যদি আগামীতে রাজনৈতিকভাবে জোট হয় বা রাজনৈতিকভাবে একটা এলাই আমরা করাই লাগে, তাহলে আমরা পরিবেশ পরিস্থিতি রাজনৈতিক অবস্থা বিবেচনা করে আমরা আলোচনা করব দলগুলোর সাথে। এটা তো আসলে একটা আভ্যন্তরীণ একটা অবস্থান থাকে না যে আমরা অন্তত 5টা আসন না দিলে আমরা যাবোই না, বা আমাদের 40টা আসন লাগবে। সেটা তো আমাদের সক্ষমতা অনুযায়ী, যেমন ধরুন আমি তো বললামই আপনাকে যে আমাদের 40 থেকে 50টা ক্যান্ডিডেট হচ্ছে এ ক্যাটাগরির। আচ্ছা, আমরা তো ইতিমধ্যে প্রায় 100 ক্যান্ডিডেট ঘোষণা করেছি, আবার 150 রেডি। এটা হয়তো আমাদের রোববারে মানে ঘোষণা করার পরিকল্পনা আছে। এই যে আমাদের ক্যান্ডিডেট এখন পর্যন্ত প্রায় 700 মানুষ কিন্তু আমাদের ফর্ম কালেক্ট করেছেন। আমরা কিন্তু ফর্ম ছেড়েছি, প্রাথমিক আপনার মনোনয়ন ফর্ম, প্রাথমিক এটা। আচ্ছা, এবং এক একটা ফর্মের আমরা ধরেন যে একটা নির্ধারিত মূল্য রাখছি। কত টাকা? এটা আসলে মানে এখন পর্যন্ত 20,000। আচ্ছা, সেই 20,000 টাকা দিয়ে আমাদের দলের প্রার্থীরা কিন্তু সংগ্রহ করছেন। 300 আসনের বিপরীতে প্রায় বোধ হয় 700-র মতো, আমি ঠিক জানি না সংখ্যাটা, এরকমই হবে, কয়েকদিন আগে শুনলাম আমাদের দপ্তর থেকে তারা কার্ড করছে। মানে চিন্তার বাইরে। আপনি আমাদের দলীয় কার্যালয়ে গেলে এই যে ধরেন যে এই যে আসরের পর থেকে শুরু হয় এবার রাত 10টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশ, শত শত মানুষ বিভিন্ন জেলা থেকে আসছেন, একবারে অনেকে ধরেন যে ব্যান্ড বাজিয়ে, যেটা আমার নির্বাচনে একটা আমেজ যেভাবে আর কি, একবারে এনে পল্টন আমাদের যে পার্টি অফিস, তো এই যে একটা উৎসব, এটা তো আছে। বিগত আমলগুলোতে যারা উপজেলা চেয়ারম্যান ছিল অথবা ভাইস চেয়ারম্যান ছিল এরকম, অথবা বিদ্রোহী প্রার্থী ছিল আওয়ামী লীগের, এরা যখন আপনাদের মনোনয়ন প্রত্যাশী, এদের ব্যাপারে আপনাদের অবস্থানটা কি? আপনারা কিভাবে আসলে স্ক্রুটিনিং করেন তাদের ব্যাপারে? না, এটা তো আমরা সবসময় ওয়েলকাম জানাই। এখন আমাদের যেটা বক্তব্য, উপজেলা চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান যেটাই হোক, এরা আসলে কারা, ফ্যাসিবাদের দোসর কিংবা আওয়ামী লীগের কেউ কি না, এটা তো আমরা অবশ্যই যাচাই করি। মানে অনেকে আছে না, ধরেন যে 5ই আগস্টের পরে বিভিন্ন দলের বিভিন্ন ব্যানারে তারা শেল্টার নেওয়ার জন্য আসছে, অনেকে ধরেন যে নির্বাচন করারও এরকম মনোভাব নিয়ে, বাট তারা ফ্যাসিবাদের আমলে সুবিধাভোগী ছিল, আওয়ামী লীগের সাথে কোনো না কোনোভাবে মানে আপনার তাদের একটা কানেকশন ছিল। তো এরকম যারা আছে এদেরকে আমরা কখনোই আমাদের জায়গা থেকে আমরা দেবো না, আশ্রয় দেবো না, বা আমাদের জায়গা থেকে এদেরকে হ্যাঁ টুকটাক অভিযোগ আসে সারা বাংলাদেশে, যেহেতু আমাদের সব জায়গাতেই কমিটি আছে, অভিযোগ আসে না এটা বলবো না, কারণ আমরা তো মানুষকে নিয়ে রাজনীতি করি, ফেরেশতা না। তো সুতরাং ভুল হতে পারে, অনেক জায়গায় এরকম টুকটাক ঢুকে। তো যখনই আমাদের কাছে নিউজ বা তথ্য এরকম আসে, আমরা কিন্তু সাথে সাথে বহিষ্কার করে দিই, অ্যাকশন নেই। টুকটাক বিভিন্ন জায়গা থেকে এরকম নিউজ কোনো নজির আছে বহিষ্কার করেছে? হ্যাঁ, অসংখ্য। আপনি গুগলে গেলেই তো পাবেন। আজকেও ওই যে আপনার ওই গোপালগঞ্জের একজনকে বহিষ্কার করা হয়েছে। কি অভিযোগ? এরকমই বেশ কিছু অভিযোগ আর কি, সব মিলিয়ে। আচ্ছা আচ্ছা, মানে তারা ফ্যাসিবাদের দোষর ছিল, বেশ কিছু অভিযোগ, শুধু এটা না, আরো ধরেন যে আর্থিক সহ নানান মানে অভিযোগ আসছে আর কি। তো সব মিলিয়ে আমরা নিচ্ছি, অ্যাকশন নিচ্ছি। ফ্যাসিবাদের দোষরদের বিরুদ্ধে একটা আন্দোলনে আমরা দেখলাম যে আপনাদের সভাপতি তিনি আহত হয়েছেন এবং পরবর্তীতে চিকিৎসা নিতে দেশের বাইরে পর্যন্ত তাকে যেতে হয়েছে। ফ্যাসিবাদের সেই দোষরদেরকে কি আসলে নিষিদ্ধ করা গেছে এখনো পর্যন্ত? আমরা চাইলেই তো নিষিদ্ধ করতে পারবো না, নিষিদ্ধ তো করার দায়িত্ব একটা নির্দিষ্ট বডির হাতে, মানে সরকারের হাতে। আমরা আমাদের জায়গা থেকে তো এখন পর্যন্ত অনর এবং স্ট্রং। তো এখানে কোনো রাজনৈতিক দল ধরেন যে চাই না যে জাতীয় পার্টি বা ফ্যাসিবাদের যারা দোসর এরা নিষিদ্ধ হোক, এদের কার্যক্রম মানে না থাকুক, এটা চায় না। তো সেই জায়গা থেকে হয়তো সরকারও আসলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না বা সাহস পাচ্ছে না, বা কোনো কারণে নিচ্ছে না। বিশেষ করে জাতীয় পার্টি বা 14 দলের বিষয়ে আমরা, তারপরে আপনার এনসিপি, জামাত ইসলামী সহ মোটামুটি অনেক দলই তো আমরা সোচ্চার। বাট এখানে আবার বিএনপি ধরেন যে তারা চায় না। আচ্ছা, তো এখন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে জনগণ কি চাই। কিন্তু সেই যে ম্যাসাকার বলি আমি, ভিপিনুল হক নূর যখন আসলে আহত হলেন, সেই আন্দোলনের পরে কিন্তু আসলে সেই অর্থে আপনাদের কোনো শক্তিশালী প্রতিবাদ কিন্তু দেখলাম না। না, আমরা তো শুরুতে ভালোভাবে প্রতিবাদ করছি, কথা বলছি। এখন আমরা এককভাবে বললে তো হবে না ভাই। আমাদের সাথে বোধহয় জামাত ইসলামী শুধু অ্যাক্টিভলি মাঠে
ছিল, বাট বাকিরা তো দু একজন কথা বলে কিন্তু মাঠে তো নামে না। আমরা তো এনসিপিকেও বলেছি, অন্যান্য দলগুলোকে বলছি যে আমরা একটা কম্বাইন মানে প্রোগ্রাম দিই রাজপথে একসাথে, তারা তো এই বিষয়ে আবার মানে না। এনসিপিও তাহলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ চায়, কিন্তু আমরা যখন বলি, যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ তো এমনি এমনি হয় নাই, আমরা রাজপথে শক্ত একটা অবস্থান নিয়েছিলাম বিধায় কিন্তু আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করতে বাধ্য হয়েছিল। তা আমরা যদি সত্যিকার অর্থে সেভাবেই জাতীয় পার্টি বা 14 দল বা আওয়ামী লীগের যারা দোসর তাদের নিষিদ্ধ চাই, তাহলে রাজপথে আমাদের একটা শক্ত অবস্থান নিতে হবে। অ্যান্ড এটা কি আমরা গণ অধিকার এককভাবে নিলে হবে না, সবাইকে নিতে হবে, সবাইকে রাজপথে নামতে হবে। ওই সময় তো এনসিপি নামছে এরকম না, আমরা ছিলাম এনসিপি, জামাত সব প্রায় সব দলেই। এক পর্যায়ে বিএনপিও বাধ্য হয়েছে ধরেন যে আমাদের পক্ষে আসছে বা কথা বলতে, যারা নিষিদ্ধই চাই নাই। তো সেই জায়গা থেকে কিন্তু সরকার মানে সিদ্ধান্ত নিতে পেরেছিল ওই সময়। তো এখন আমাদের জাতীয় পার্টি বা 14 দল এদের বিষয়ে সরকারকে যদি আমরা বাধ্য করতে পারি তাহলে নিষিদ্ধ হবে। আর যদি আমরা খালি কথার কথা মিডিয়াতে বললাম, বক্তব্যে বললাম, তাহলে তো হবে না ভাই। আচ্ছা আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম আর কি। এনসিপির সাথে আপনাদের একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু সাম্প্রতিককালে আমরা দেখছি যে এনসিপির সাথে আপনাদের একটা দূরত্ব তৈরি হয়েছে। ইনফ্যাক্ট সেই দূরত্বের বিভিন্ন নিদর্শন আমরা বিভিন্ন প্রোগ্রামাদিতে দেখে থাকি। যেমনটা আমরা জাস্ট কিছুদিন আগেই, 2-1 দিন আগে আমরা দেখলাম যে হাসান আব্দুল্লাহর সাথে বিভিন্ন নূরের একটা ছোট একটা ক্লিপস আমরা দেখলাম। এছাড়াও বিভিন্নভাবে আপনারা এনসিপিকে হিউমিলিয়েট করার একটা চেষ্টা আপনাদের থাকে। সত্যিকার অর্থে এনসিপির সাথে আপনাদের অবস্থানটা আসলে কোন জায়গায় আছে? দেখুন, এনসিপি একটা আলাদা রাজনৈতিক দল, রাজনৈতিক প্ল্যাটফর্ম, আমরা একটা আলাদা রাজনৈতিক দল। সুতরাং একটা রাজনৈতিক দল হিসেবে আরেকটা রাজনৈতিক দলের সাথে যে ধরনের সম্পর্ক, যে ধরনের রিলেশন থাকা দরকার, সেরকমই এনসিপির সাথেও আমাদের আছে। এখন এই জায়গা থেকে আমি আমার রাজনীতি দেখবো আগে, আমি তো আর এনসিপির রাজনীতি করবো না। ধরেন এনসিপি যখন আমাদেরকে নিয়ে ধরেন যে তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করে, তো এটা তো আমরা কখনোই হতে দেব না। আচ্ছা, আমরা তো এত ধরেন যে কাঁচা মাটি নিয়ে রাজনীতির মাঠে আসি নাই। তাদের তো এটা বুঝতে হবে যে রাজনীতির মাঠে আমরা তাদের সিনিয়র, এবং বলা চলে এনসিপির যারা আজকে দায়িত্বে রয়েছেন বা দায়িত্বে আছেন তাদের অধিকাংশ, বলতে পারেন যে 90%ই একসময় আমাদের হাত ধরে রাজনীতির মাঠে তারা আসছে, বা আমাদের হাত ধরেই রাজনীতির মাঠে তাদের হাতে খড়ি। তো সেই জায়গা থেকে তারা যদি আমাদের সাথে মানে ধরেন যে আমাদেরকে কি বলে এটাকে বেচার চেষ্টা করে এক প্রকার বলা যায়, তো এটা তো আসলে এত সহজ না বিষয়টা। এখন দেখুন, যেমন ধরেন তারা এই যে একটা একীভূত হওয়ার একটা বিষয়, যে 2 দল আমরা এক হবো, এটা কিন্তু আসলেই ওদের টপ লিডারশিপের সাথে আমাদের আলোচনা হয়েছে। এটা আমাদের সেকেন্ড লেয়ার বা থার্ড লেয়ারে অনেক দিন ধরে একটা আলোচনা ছিল যে আসলে আমরা এক হতে পারি কিনা তারুণ্যের এই শক্তিগুলো। তো আমরা ইতিবাচকভাবে সাড়া দিলাম। তখন আমি বললাম যে তাহলে আমরা যদি এই আলোচনাটা চূড়ান্তভাবে সম্পূর্ণ করতে চাই তাহলে ওদের টপ লিডারদের সাথে বসতে হবে, নাহিদ, আসিফ বা আক্তার, হাসনাত যারা আছে আর কি, আমরা 5 জন, ওরা 5 জন, নাহিদরা, আমরা আলোচনা করলাম। তো ওই আলোচনায় ওরা যেভাবে মানে অধ্যুতপূর্ণ বক্তব্য রাখলেন, যেভাবে মানে ইগো অহংকারের মানে শো করলেন আমাদের সামনে, আমরা তো বললাম যে না, এদের সাথে কখনোই একীভূত হওয়ার মানে পরিস্থিতি, সুযোগ বা প্রেক্ষাপট কোনোটাই নাই, তারাই নষ্ট করছে। কারণ এরা যদি বলে যে গণ অধিকার সব বিলুপ্ত করে দিয়ে আমাদের পার্টিতে এসে জয়েন করেন, মানে গণ অধিকার নামটাই থাকবে না, নাম না, সব বাদ, মানে সবাই গিয়ে এনসিপিতে জয়েন করতে হবে, তো এটা তো একীভূত হয় না। তো এই কথা শুনলে এখন আমি যদি তাদেরকে বলি যে তোমরা এনসিপি টেনসিপি সব বাদ দাও, দিয়ে গণ অধিকার যোগ দাও, তো এটা তো ওরাও ভালোভাবে নেবে না। একীভূত মানে কি, দুটো পার্টি আলোচনা সাপেক্ষে হয় ভিন্ন কোনো নামে আমরা এক জায়গায় আসতে পারি, অথবা আলোচনা সাপেক্ষে যে কোনো একটা রাস্তা আমরা খুঁজে বের করব, যেটার মাধ্যমে 2 দলেই তাদের সম্মান, ইজ্জত, মর্যাদার সহিত আমরা একটা সুন্দর ফরমেশনে আমরা আসতে পারি। এটা হচ্ছে একীভূত করা বা একীভূত হওয়া। আচ্ছা, এর ভিন্ন যদি চিন্তা আমি করি যে তোমরাই সব বাদ দাও, এনসিপি টেনসিপি সব বাদ, তোমরা এখন আসো গণ অধিকারে যোগ দাও, ফর্ম ফিল আপ করে, এটা মিডিয়াতে বলছে আর কি, নাসিরউদ্দিন পাটোয়ারি সম্ভবত বলছিল এরকম। তো এই যে অদ্ভুতপূর্ণ বক্তব্য, আচরণ, আরে ভাই আমরা রাজনীতির মাঠে হামলা, মামলা, জেল, জরিমানা ফেস করে পর্যন্ত আসছি, তোমরা তো এখনো পরীক্ষাই দাও নাই। আমরা হাসিনার আমলে কত শতবার যে হামলার শিকার হয়েছি তার তো হিসাব নাই ভাই। খাতা কলম নিয়ে বসলে খাতা শেষ হয়ে যাবে, কিন্তু হিসাব ফুরাবে না, ঠিক না? সকালে আমাদের উপরে হামলা হয়েছে, আমরা বিকালে রাজপথে দাঁড়িয়েছি, 20 জন নিয়ে দাঁড়িয়েছি, 10 জন নিয়ে দাঁড়িয়েছি। সুতরাং আমাদের তো সংগ্রামের ইতিহাস। হ্যাঁ, তোমরা একটা বড় লড়াইয়ে নেতৃত্ব দিয়েছো ফ্রন্ট লাইনে, সুতরাং এটাকেও আমরা অস্বীকার করি না। কিন্তু যারা দীর্ঘ সময় ধরে লড়াই সংগ্রাম করে এই যে প্রেক্ষাপট যারা তৈরি করলো, আপনি যদি এই প্রেক্ষাপটের পিছনে যারা কাজ করেছে দীর্ঘ সময়, এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, এদেরকে অবমাননা করেন, নেতিবাচকভাবে তুলে ধরার চেষ্টা করেন, এটা তো এরাও গ্রহণ করবে না, মেনে নেবে না, ঠিক না? আজকে যে এই আন্দোলন কি এককভাবে ওরাই করছে? ওটা তো কিছুই না, জাস্ট সিম্বলের মতো দাঁড়িয়েছিল সামনে। পিছনে কারা সাপোর্ট দিয়েছে, কারা কাজ করেছে,
বিএনপি, জামাত, গণ অধিকার, আমরা সবাই। হুম, এখানে জামাত যদি একবারে শতভাগ সাপোর্ট না দিত, এই আন্দোলন কি সফল করা এত সহজ ছিল বলেন? আচ্ছা। তো এগুলো তো বুঝতে হবে আমাদের। আমরা তো সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা মাঠে ছিলাম। আচ্ছা, আমি একটু আসবো আসলে কিভাবে এই গণ অভ্যুত্থানের পেছনে আপনারা এনসিপি, গণ অধিকার পরিষদ এবং হচ্ছে আপনি ব্যক্তি ফারুক হাসান কিভাবে ভূমিকা রেখেছেন। বাট তার আগে একটু জানতে চাই, আপনি আসলে এই যে একীভূত হওয়ার পেছনে আপনাদের মডেলটা কি ছিল? আপনারা আসলে কি প্রস্তাবনা দিয়েছিলেন তাদের কাছে? না, আমাদের মডেলটা ছিল, আমাদের ধরেন যে টপ লিডারশিপ আমরা আলোচনা সাপেক্ষে আমরা মানে শেয়ারিং করব। যেমন টপ যদি আমরা সভাপতি সেক্রেটারি হই, তাহলে তোমাদের লাইন থেকে একজন থাকবে, আমাদের লাইন থেকে একজন, মানে আমাদের গণ অধিকার থেকে একজন, এনসিপি থেকে একজন। ইভেন আমরা এটাও বলেছি যে তোমরা চাইলে সভাপতি নিতে পারো, আমরা সেক্রেটারি, মানে আলোচনা সাপেক্ষে যদি এরকম হয় আমাদের কোনো আপত্তি নেই। মানে ভিপি নূরকে তখন আপনার সেক্রেটারি হিসেবে কোনো অসুবিধা নেই। মানে ভিপি নূর কথা না, মানে এটা দুটা দল এক জায়গায় করার আলোচনা হচ্ছে। হ্যাঁ, ধরেন যে গণ অধিকার এনসিপি যদি একীভূত হয়, তাহলে আলোচনা সাপেক্ষে শীর্ষ যে দুটো পদ রয়েছে সেই দুটো পদ, একটা পদ এনসিপির নেবে, একটা গণ অধিকার থেকে নেওয়া হবে। সভাপতির পদটা আপনারা এনসিপি কে দিতে যদি আলোচনা সাপেক্ষে এনসিপি সভাপতি চাই, আমাদের এখানে খুব একটা আপত্তি ছিল না, রিজিট অবস্থানে আমরা ছিলাম না। আচ্ছা। দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে, বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে আমরা মনে করেছি যে এই তারুণ্য নির্ভর যে রাজনৈতিক দলগুলো রয়েছে বা শক্তিগুলো, আমাদের আসলে একীভূত হওয়া দরকার, এক জায়গায় আসা দরকার, ইউনিটি দরকার। কারণ আমরা যদি ইউনিটি গড়তে পারি তাহলে কিন্তু আমরা দেশ ও জাতির কল্যাণে ভালো একটা ভূমিকা রাখতে পারবো। আর আমরা যদি এভাবে বিচ্ছিন্ন থাকি তাহলে কিন্তু জনগণের জন্য আমরা খুব একটা ভূমিকা রাখতে পারবো না, বরঞ্চ জনগণই ক্ষতিগ্রস্ত হবে। তো জনগণের মধ্যে তো এই আকাঙ্ক্ষা আছে যে তারুণ্যের এই শক্তিগুলো বিচ্ছিন্ন না থাকে, একটা জায়গায় আসুক, একীভূত হোক। তো আমরা সেই জায়গা থেকে ধরেন যে আমরা সর্বোচ্চ স্যাক্রিফাইস করার মানসিকতা নিয়ে আমরা কিন্তু আলোচনার টেবিলে বসছিলাম। কিন্তু তারা তখন সেক্রেটারির পদটা ছাড়তে চায় নাই। আমি তো বললামই, তারা মানে গণ অধিকার সে সবকিছু বাদ দিয়ে তাদের পার্টিতে জয়েন করার এরকম একটা কথা বলেছিল আর কি, যেটা আসলে একজন পাগলকে বললেও বোধহয় সে মনে করেন যে রেগে ফায়ার হয়ে যাবে। আচ্ছা, এই একীভূত হওয়ার এই প্রকল্পে কি এবি পার্টি ছিল? না, আমরা আগে দুটো পার্টি একীভূত হওয়ার আলোচনা আমাদের করেছিলাম। আচ্ছা, এবি পার্টি আমাদের এই ফরম্যাটে আলোচনাই ছিল না। আচ্ছা, হয়তো ভিন্ন ফরম্যাটে এবি পার্টির সাথে আলোচনা। এবি পার্টির সাথে কি বিশেষ কোনো সম্পর্ক আছে এই গণ অধিকার পরিষদের? আমাদের সাথে তো কারো বিশেষ সম্পর্ক বা কারোর সাথে বৈরিতা এরকম না, সবার সাথে ভালো সম্পর্ক, আলাদা কোনো সম্পর্ক কারোর সাথেই নাই। যেটাকে আপনি হয়তো বিশেষ সম্পর্কের মানে মাধ্যমে যেটাকে মিন করার চেষ্টা করছেন, এরকম কারোর সাথে কোনো সম্পর্ক আমাদের নেই, বাট আমাদের সবার সাথেই ভালো সম্পর্ক। আচ্ছা, আচ্ছা। আপনি আলোচনা করছিলেন যে 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে আসলে পেছন থেকে শক্তি জুগিয়েছেন আপনারা বা আপনাদের ভূমিকা ছিল। এটি তো নিঃসন্দেহে অনস্বীকার্য যে আপনাদের ভূমিকা ছিলই। বাট আপনি যেমনটি করে আসলে বললেন যে আসলে এনসিপি জাস্ট সিম্বল ছিল, আপনারা পেছন থেকে আসলে মূল শক্তির উৎসটা আপনারা ছিলেন। তা আপনাদের দলগতভাবে অবস্থানটা আসলে কি ছিল 5ই আগস্টের এই আন্দোলনে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে দেখেন, এই আন্দোলনটাকে শুরুটা আমরাই করেছিলাম। যদি আপনি আসলে এই গণ অভ্যুত্থানের আনুষ্ঠানিক বীজ বপন বলে থাকেন, এটা কিন্তু 2018 সালের কোটা আন্দোলনের মাধ্যমে হয়েছিল। কোটা আন্দোলনের মাধ্যমেই কিন্তু আসলে আমাদের এই আন্দোলন সংগ্রামের আনুষ্ঠানিক যাত্রা বা বীজ বপন। তারপরে দীর্ঘদিন লড়াই সংগ্রাম, এর মাঝে নিরাপদ সড়ক আন্দোলন, আরও অনেক ছোট ছোট আন্দোলন হয়েছে। বাট আমরা কিন্তু এই আন্দোলনটাকে চলমান রেখেছি। তারপরে ডাকসু হলো, ডাকসুর ভিপি সমাজসেবা সম্পাদক নির্বাচিত হলাম আমরা। ঢাকা ইউনিভার্সিটিতে আমরা একটা আন্দোলনের ধরেন যে ফোয়ারা তৈরি করলাম বলা যায়। এর আগে কিন্তু শিবির বলেন, ছাত্রদল বলেন, কেউ কিন্তু ক্যাম্পাসে ঢুকতে পারে নাই ঢাকা ইউনিভার্সিটিতে। এই 2019 সালে আপনার ডাকসু নির্বাচনের পরেই কিন্তু আমরা এরকম একটা ফিল্ড তৈরি করলাম, মাঠ, যে আমাদের উপরে হামলা হচ্ছে বাট আমরা তারপরেও মাঠ ছাড়ছি না। তারপরে ধীরে ধীরে দেখা গেল যে ছাত্রদল ক্যাম্পাসে ঢুকার একটা মানে তারাও রাস্তা পেলো বা সুযোগ পেল। ছাত্রদলও নিয়মিত ক্যাম্পাসে যাওয়া আসা, ওদের উপরে হামলা হয়েছে অসংখ্যবার। তা শিবিরও ছিল, বাট যেহেতু দৃশ্যমানভাবে ওদের সুযোগ ছিল না ওদের ব্যানারে রাজপথে নামার বা ইয়া করার, বাট ওরাও মোটামুটি সবাই জানতো যে শিবিরও মোটামুটি আছে। তো এইরকমভাবে আমরা কিন্তু এই আন্দোলনটাকে চলমান রাখছি। তারপরে 2019-এর আগ পর্যন্ত ছাত্রদলও ক্যাম্পাসে ছিল না? 18 আগ পর্যন্ত কেউই ঢুকতে পারে নাই। আচ্ছা, কিন্তু এখন তো ছাত্রদল 8 সাল থেকে তো মানে 2018 সাল পর্যন্ত কাউকেই ক্যাম্পাসে মানে ছাত্রলীগ অ্যাক্সেসে দেয় নাই। ছাত্রলীগ কাউকে ঢুকতে দেয় নাই। ছাত্রদল তো এখন বারবার শুধু হুঙ্কার দেয়, হুমকি দিচ্ছে যে তোমরা কোথায় ছিলা, কি করছো। এগুলো তো অনেক কিছুই বলে। যাই হোক, আমি সেদিকে যেতে চাই না। আমি যেটা বলছিলাম আসলে
তারপরে 2024 সালে ধরেন শেখ হাসিনা সেই কোটা যে বাতিল, এই বাতিলের প্রজ্ঞাপন আবার ফিরিয়ে নিয়ে আসে আদালতের ঘাড়ে বন্দুক রেখে। দেখেন এই গণঅভ্যুত্থানের শুরুটা কিন্তু এই জায়গাতেই। তার মানে কোটাটা কথাই 2018 সাল থেকে শুরু। এই জন্যই বললাম যে এই সিলসিলা কিন্তু 2018 সাল থেকে শুরু হয়েছে, মানে গণঅভ্যুত্থানের। তারপরে যখন এই সিদ্ধান্ত কোর্টের মাধ্যমে আসলো, আমরা কিন্তু ওই দিনই সন্ধ্যাবেলায় বিক্ষোভ করেছি। আমাদের ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে তারা বিক্ষোভ করেছে, মিছিল করেছে। তারপর দিন তো ছাত্ররা একবারে মানে নির্দলীয় ব্যানারে তারা রাজপথে নামলো। ধীরে ধীরে আন্দোলন বাড়ছে। পিছন থেকে পুরো আন্দোলনটা কোঅর্ডিনেট করেছি আমরা। ওই সময় তো আর এনসিপি টেনসিপি হয় নাই। তা আমরাই আসলে ওই সময় ওদের সাথে আলোচনা করলাম যে কোন ব্যানারে দেওয়া যায়। আমরা ওই সময় আসিফরা যেহেতু আমাদের সাথে ছিল, আক্তার, এরা, হ্যাঁ, ওরা আমাদের সাথে বের হয়ে নতুন একটা ছাত্র সংগঠন ঢাকা ইউনিভার্সিটিতে তারা গঠন করেছিল, ছাত্র শক্তি নামে। বাট এটা তো আমাদের সাথেই ছিল। তো আমরাই ওদের সাথে আলোচনা করলাম যে আসলে কিভাবে এই আন্দোলনটাকে আমরা এখন আবার কোটা আন্দোলনের মতো একটা রূপ দিতে পারি, বড়ভাবে এটাকে ঝাঁকুনি দিতে পারি। চিন্তা করলাম যে আমরা যদি এই মুহূর্তে রাজনৈতিক ব্যানারে এই আন্দোলনটাকে সামনে নিতে চাই, তাহলে এই আন্দোলন সফল হবে না, দমাই ফেলবে। তাহলে এটাকে একটা অরাজনৈতিক রূপ দিতে হবে, যাতে কেউ বলতে না পারে যেটা অমুক দলের বা তমুক দলের। এই জন্যই কিন্তু মূলত আমরা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামটা দিয়েছি, যে যারা বৈষম্যের বিরুদ্ধে তারা শিবিরের নাকি ছাত্র দলের নাকি ছাত্র অধিকারের, সেটা দেখার বিষয় না, সবাই আসবে। এমনকি ছাত্র লীগেরও যদি কেউ এই আন্দোলনে সম্মতি জানাতে চায়, তারাও থাকবে। এই জন্য এরকম একটা নাম আমরা দিয়েছি। তো এই নামটা দেওয়া হলো, তারপর তো এই ব্যানারেই শুরু হলো। এই নামটা কি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রস্তাব করা? আমাদের পক্ষ থেকে না, আলোচনা সাপেক্ষে এটা হয়েছে আর কি। আমাদের নেতৃবৃন্দরাও ছিল, ওরাও, আসিফ, আক্তার, ওরাও ছিল। আরও এখানে যারা রাজনীতি করে না ঢাকা ইউনিভার্সিটির, যারা দীর্ঘদিন ধরে যে অ্যাক্টিভিজম করে, ওরাও ছিল। তো সব মিলিয়ে আর কি, মাহফুজ সহ এই যে টিমটা। আচ্ছা, ছাত্র শক্তিটা যেটা আপনারা বললেন, যেটা আসলে আপনাদের সাথে যোগাযোগ ছিল, এটা কি কোনোভাবে আপনারাই কি আরেকটা আপনাদের বি টিম হিসাবে দাঁড় করানোর চেষ্টা করেছিলেন? না, এটা ওইরকম না। আমরা বলেছি যে তোমরা যদি আসলে ভিন্ন নামে ঢাকা ইউনিভার্সিটিতে আন্দোলন করতে চাও বা টিকে থাকতে চাও বা নতুন করে আসলে কিছু করতে চাও, আমাদের জায়গা থেকে খুব একটা আপত্তি নেই, করতে পারো তোমরা। আমরা আসলে বাধা দেই নাই এক কথাই। কিন্তু ছাত্রশক্তি নামে যখন একটা সংগঠন ফর্ম করলো, এরপরে কিন্তু আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের যে একটা শক্ত অবস্থান ছিল, সেই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এটা আমাদের যারা ঢাকা ইউনিভার্সিটি, তারা তো অধিকাংশই তখন ছাত্র শক্তির সাথেই সংযুক্ত হয়েছে। হ্যাঁ। তো স্বভাবতই কিছুটা শক্তি কমবে, এটা স্বাভাবিক। এরপর থেকে কি আপনারা সেই জায়গাটা আর গেইন করতে পারছেন? জায়গা বলতে কি, জায়গা তো সবসময় এক থাকে না, আপ অ্যান্ড ডাউন এটা তো হয়েই থাকে। সুতরাং এখন তুলনামূলকভাবে কিছুটা আমরা পিছিয়ে আছি, এটা আমরা আসলে অস্বীকার করব না, আমরা চেষ্টা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদ নির্বাচনে তো আপনাদের প্যানেল ছিল ছাত্র অধিকার পরিষদের। অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনগুলো থেকে আপনাদের প্যানেল ছিল? হ্যাঁ, আমরা তো সবগুলোতেই ছিল, ডাকসু, জাকসু, আমাদের রাকসুতেও ছিল। অবস্থান কোনটায় কেমন হয়েছে? না, আমরা তুলনামূলকভাবে খারাপ করছি ফলাফল, যেহেতু আমাদের আন্দোলন সংগ্রাম তো আসলে ধরেন যে 2018 সালের, মানে 18 সালের হিরো ছিলাম আমরা। তো আসলে 18 থেকে 2025 প্রায় 7-8 বছর। তো আমাদের সময় যারা আসলে ক্যাম্পাসে ছিল, ওদের তো এখন ধরেন যে 70-80% নাই। ওরা এখন মাস্টার্স পাস করে বেরিয়ে কেউ চাকরি করে, মানে ওদের ছাত্রত্ব না এক কথায়। পরের যে লেয়ারটা আসছে, যারা 18-র পরে আসছে এই ক্যাম্পাসগুলোতে, এখন যারা ধরেন যে ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত রেগুলার ছাত্র, এরা তো খুব একটা আমাদের আন্দোলন সংগ্রামগুলো দেখে নাই, বরং এরা মিডিয়াতে দেখছে, পেপার পত্রিকায় দেখছে, বা যতটুকু সোশ্যাল মিডিয়ায় জানে। বাট এদের আন্দোলনগুলো কিন্তু এরা চোখের সামনে দেখছে। তো এই জন্য স্বভাবতই আমাদের চাইতে ওদেরকে ওরা বেশি ফিল করে, ওদেরটা বেশি দেখে, মনে করে। তো সেই জায়গা থেকে ওদের প্রতি টানটা বেশি থাকবে। তারপরেও তো এরা ভালো করতে পারে নাই। আমাদের তো একটা প্রত্যাশা ছিল যে আসলে এবার সবগুলো ছাত্র সংসদ ওদের দখলে যাবে, একটা তো প্রায় নাই, বরঞ্চ একবারে মানে কি বলবো, এটা একবারে জঘন্যভাবে তারা পরাজিত হয়েছে তাদের কর্মকাণ্ডের কারণে। যেমন ধরেন আমরা 18-তে আন্দোলন করলাম, 19 সাল 1 বছর পরে তো পরে ডাকসু হলো, তো আমরা তারপরেও তো আমাদেরকে আটকাতে পারে নাই। ওই সময় যতগুলো ক্যাম্পাস ছিল, ডাকসু, জাকসু, রাকসু, চকসু, যাই বলেন না, নির্বাচন দিলে সবগুলোতে আমরা জিততাম, সবগুলোতে। আচ্ছা, ছাত্ররা তো টিকতেই পারতো না, তো একটা দিয়েই তোরা বুঝতে পারছে যে আর একটা দিলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো ডাকসুতে আমরা সবাই জিতছি। তখন কি আসলে ছাত্র দল, ছাত্র শিবির সবাই আপনাদেরকে সাপোর্ট করেছিল বলেই কি আপনাদের অবস্থানটা এত? না, ওরা যেহেতু প্রকাশ, মানে ছাত্র দলের তো আলাদা প্যানেলই ছিল, ওরা তো আর আমাদের সাপোর্ট দেয়নি। শিবিরের যেহেতু প্যানেল ছিল না, তারা হয়তো ভোট দিয়েছে তাদের যারা ভোটার,
আচ্ছা আচ্ছা। ভোট দিয়েছে, ও, তাদের তো প্যানেল ছিল না। কিন্তু এবারের নির্বাচনে তো শিবিরেরই যেহেতু আলাদা এবার panel তো ছিল বা শিবিরের তারাই- আলাদা, এবার সবারই প্যানেল আলাদা আলাদা। হ্যাঁ হ্যাঁ শিবির বলেন, ছাত্রদল বলেন, আমাদের ছাত্র সংগঠন বলেন, বা ওই যে যারা এনসিপির ওদেরও আলাদা প্যানেল। এবার তো প্যানেলের অভাব নাই, অসংখ্য প্যানেল। আচ্ছা ফারুক ভাই, আপনি আপনার যে দলটা করলেন গণ অধিকার পরিষদ, বিভিন্ন সময় দেখেছি যে এই দলের মধ্যে আপনাদের অন্তর্কোন্দলের খবর আমরা দেখেছি। কখনো দলে ভাঙন হয়েছে, গণ অধিকার পরিষদ 1, গণ অধিকার পরিষদ 2, এই ধরনের বিভিন্ন ফরমেশন আমরা দেখেছি। আবার এই মুহূর্তে আপনারা একীভূত হয়েছেন। মানে একটু কি বলবেন যে আসলে কেন ভাঙন হলো, আবার কেনই বা আসলে একীভূত হলো? দেখেন, রাজনীতিতে আসলে উত্থান পতন থাকেই। আচ্ছা তো সেই জায়গা থেকে ধরেন যে নানান ইস্যু, নানান কারণে আমাদের মধ্যে একটা বিভক্তি তৈরি হয়েছিল। আমরা আবার যখন ফিল করলাম বা দেখলাম যে আসলে দেশ ও জাতির কল্যাণে আমাদের একীভূত হওয়া দরকার, এক জায়গায় আসা দরকার, হুম, হুম, হুম। আমরা ঐক্যবদ্ধ হয়েছি। যেহেতু ঐক্যবদ্ধ হয়ে গেছে, সুতরাং আর পিছনের আলোচনা আমি করতে চাই না, আচ্ছা। সেদিকে না যাওয়াটাই ভালো। মানে আপনি কি নিশ্চয়তা দিতে পারেন যে এটা আগামী দিনে আবার এটার ভাঙন হবে না? না, রাজনীতির মাঠে আসলে কোনো কিছুই আপনি নিশ্চয়তা দিতে পারবেন না শতভাগ যে এটা হবেই না, বিষয়টা এমন না। আচ্ছা তো সুতরাং রাজনীতিতে আসলে শতভাগ নিশ্চয়তা এরকম কোনো শব্দ নেই। মানে গণ অধিকার রাজনীতি পরিষদ হচ্ছে- আবারও এটি ভাঙতে পারে। নট অনলি গণ অধিকার পরিষদ, যে কোনো পার্টি, যে কোনো সংগঠন যে কোনো সময় বিভক্ত হতে পারে, আলাদা হতে পারে। আবার ধরুন যে অনেকগুলো সংগঠন এক জায়গায় এসে আরো বড় কিছু হতে পারে। আমরা তো বিএনপি 1-2 দেখি নাই, জামাত 1-2 না, এভাবে- বিএনপি আসলে বিএনপির ইতিহাসটা কিন্তু এরকমই ছিল। বিএনপি তো আগে হয় নাই। জিয়াউর রহমান প্রথমে কিন্তু জাগো দল গঠন করেছিলেন। আচ্ছা জাগো দল ভিনিস করে দিয়ে আরো বেশ কয়েকটা সংগঠনকে একীভূত করে তারপরে কিন্তু আপনার এই বিএনপি গঠিত হয়েছে। এরপরে কিন্তু আর বিএনপি 1-2 হ্যাঁ, এরপরে ভাঙা নাই। হ্যাঁ হ্যাঁ কিন্তু বিএনপি থেকে অনেকে আলাদা হয়েছে না। আলাদা এই যে- হয়েছে, ভিন্ন নামে গিয়েছে, বাট হ্যাঁ। আপনারা তো স্বনামেই দুটো হ্যাঁ, পার্টি হ্যাঁ। করেছিলেন। সেই কারণে আমি বলছি যে এই আলাদা- আশঙ্কাটি কি আবার রয়েছে কিনা? না না না, এরকম আর হবে না। কারণ আগে তো ধরেন যে রেজিস্ট্রেশন ছিল না, হুম হুম হুম। এই সুযোগটা এই জন্য হয়েছে। এখন তো এটা রেজিস্টার্ড পার্টি। আচ্ছা আচ্ছা। এখন এখান থেকে কেউ বের হলে হয়তো অন্য দলে যাবে, অন্য রাজনীতি করবে, বাট গণ অধিকার দুটো পার্ট হবে, এরকম সুযোগ আর নেই। আপনি 5 তারিখের কথা বলছিলেন যে 5ই আগস্টে আপনারা আসলে পেছন থেকে ভূমিকা রেখেছেন, এবং 5 তারিখ পরবর্তী সময়ে বিভিন্ন জায়গাতে এরকম অভিযোগ শোনা যায় যে আপনারা এই অভ্যুত্থানের স্টেক হোল্ডার হিসেবে আপনারা বিভিন্ন জায়গায় তদবির অথবা নিয়োগ অথবা এ ধরনের বদলি ইত্যাদি কাজগুলোতে আপনাদের একটা ব্যাপক অংশগ্রহণ ছিল। এটা কি আসলে, মানে আমি জানি না ঠিক কতটুকু সত্য, আপনি কি একটু ক্ল্যারিফাই করবেন? শুনুন, এটা একবারে শতভাগ একটি মিথ্যা অভিযোগ বা মিথ্যা একটা ধরেন যে তথ্য। গণ অধিকার পরিষদ কখনোই এরকম লবিং, তদবির বা ধরেন যে ট্রান্সফার এগুলো কখনোই করে নাই। আচ্ছা সুতরাং এগুলোর সাথে গণ অধিকার পরিষদ কখনোই যুক্ত হয় নাই, কখনো এ ধরনের ধরেন যে কর্মকাণ্ডেও আমরা জড়াইনি। সুতরাং যারা এ ধরনের কথা বলে এগুলো স্রেফ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বা রাজনৈতিক প্রপাগান্ডা। রাজনীতিক আপনি যেমনটা প্রথম দিকে বলছিলেন যে আসলে আপনার এলাকার অনেক কাজ করেছেন মসজিদ মাদ্রাসার জন্য, তো এই এটা তো lobbying না। কেন্দ্রীয় নেতা হিসেবে আপনি হয়তো বিভিন্ন হ্যাঁ, আমি জায়গায় বরাদ্দ নিয়মিত- পেয়েছেন। তো না, বরাদ্দ পেয়েছি বিষয়টা এমন না। আমি নিয়মিত সচিবালয়ে যাই। যেমন ধরেন আমার এলাকায় একটা ব্রিজ লাগবে হুম, হুম, বা একটা কালভার্ট লাগবে, আচ্ছা মানে এই কালভার্ট তো এলাকার ইউনোর মাধ্যমে করতে গেলে আমার 3 বছর আমি পাবো না, আচ্ছা আমাদের যে এক্সিস্টিং সিস্টেম। হুম, হুম, তো আমি ধরেন যে এটা আমাদের এখানে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে গিয়ে আমি সচিব সাহেবকে বলি যে আমার এলাকার অবস্থা এটা আমাকে দিতে হবে। হুম, হুম, এখন এই ব্রিজটা তো ভাই আমি আমার বাড়ির জন্য চাচ্ছি না, যে আমার বাড়ির একটা বিল্ডিং করতে হবে, একটা গাড়ি কিনতে হবে, মানে বিষয়টা ব্যক্তিগত তো- কোনো কাজ না না, এটা আমার এলাকার জন্য। হুম, 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 এবং এটা তো ওরা আমার পকেটে ঢুকাই দেয় না, ওরা ওদের যে সিস্টেম, ওদের যে আপনার রুলস অ্যান্ড রেগুলেশন, ওর মাধ্যমেই যাই। হুম, বিষয়টা এমন না যে সরকারি প্রতিষ্ঠান আমাকে টাকা দিল, আমি ওই টাকা নিয়ে গিয়ে এলাকায় খরচ করলাম। ওরা ওদের প্রসিডিওর, ওই বরাদ্দপত্র ডিসি অফিসে যায়, ডিসি থেকে ইউনো অফিসে যায়, ইউনো অফিস থেকে ওটা কাজটা হয়। তো আমি কেন্দ্রীয় নেতা হিসাবে যেটা ওই নিচের স্তর থেকে উপরে আসতে লাগতো 2 বছর, ওটাকে আমি ধরেন যে 1 মাসে করে ফেলি, হুম, হুম, যাতে এলাকার মানুষ সুবিধাটা পায়। আচ্ছা সুতরাং এটাকে আপনি লবিং, তদবির, এটা সবাই করে। আমি অনেক সময় দেখি জামাতের নেতারাও ওই সচিবালয়ে বসা, অনেক প্রায় দেখা হয়। হুম, 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 তারাও এই সেম কাজ, ওরাও ভাই কি জন্য আসেন, ভাই এই যে আমার এলাকার একটা রাস্তা অনেক আগে পাস হয়েছে, এখনো কাজ শুরু হয় না, হুম, 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 হুম। এরকম বিষয়। আর মানে দলীয় সরকার না থাকার কারণে কি এই সমস্যাটা হচ্ছে বিভিন্ন জায়গাতে? এই উন্নয়ন সমস্যা না, এটা সবসময়ই, কারণ বাংলাদেশটা আসলে চালাই মূলত আমলারা, রাজনীতিক নেতারা বা রাজনীতিবিদ, মন্ত্রী, এমপি যাই বলেন, এগুলো ঠুটু জগন্নাথের মতো বাংলাদেশের প্রেক্ষাপটে। পুরো রাষ্ট্রযন্ত্রটা আসলে আমলাদের দখলে। এই আমলাতন্ত্রটা এমন কিছু জটিল সিস্টেম
এখানে তৈরি করেছে, এই সিস্টেম ধরেন যে অনুসরণ করতে গেলে আপনার ধরেন যে একটা কাজ যেটা 1 সপ্তাহে হওয়ার কথা এটা লেগে যায় 1 বছর, অনেক জায়গায় 5 বছরও হয় না। তো এগুলো তো আসলে কি বলবো, রাজনীতিবিদরা তো আর এখানে পার্মানেন্ট না। যারা মন্ত্রী হয়, এমপি হয়, হয়তো 5 বছর, 5 বছর পরে আবার চেঞ্জ হয়ে আরেকজন আসে। কিন্তু একজন আমলা ঢুকলে তো সারা জীবন থাকে এখানে, প্রায় 40 বছর 50 বছর, যতদিন সে তার চাকরি জীবন। তো এই আমলারা তো সব লাইন ঘাট ফাঁক ফকর সব জানে। আর একজন এমপি মন্ত্রী বা একজন নেতার পক্ষে তো সম্ভব হয় না, বরং আমলারা এদের ব্রেইন ওয়াশ করে এদেরকে নানাভাবে বুঝিয়ে ওরা কিন্তু ওদের যে ফায়দা হাসিল এটা কিন্তু মানে চলমান রাখে। এই যে আমরা বলি না যে নেতারা এই যে লুটপাট করছে, এটা করছে, আমি মনে করি নেতাদের থেকে আমলারা বেশি দায়ী। এই নেতাদের লুটপাটের পিছনে আমলারা সবচাইতে বড় ভূমিকা রাখে। আমলারা কিন্তু জানে না, সচিব ঠিক আছে দেন 500 কোটি 300 কোটি হয়ে গেল, এখান থেকে ধরেন যে মন্ত্রী দপ্তরে পাঠাই দিল 100 কোটি, মন্ত্রী চাইতো ওনার ভাগ বেশি। কথার কথা বলছি, এখন মন্ত্রী তো একজন, এখন তার আন্ডারে তো অসংখ্য সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, অফিসার আছে না। সবাই যদি 1 টাকা 1 টাকা করে দেয়, 20 জন দিলে তো তার পকেটে 20 টাকা ঢুকলো। আচ্ছা, আর এরা 5 টাকা খাইলে এদের তো ধরেন যে এরা 5 টাকা খাইলে 4 টাকা পকেটে রাখছে, 1 টাকা তাকে দিচ্ছে। এখন ও তো 20 জনের কাছ থেকে 1 টাকা করে পাই, এই জন্য মন্ত্রীর অ্যামাউন্টটা অনেক বড় হয়ে যায়। কিন্তু এই মন্ত্রী এমপিদের দুর্নীতির পিছনে আমলারা কিন্তু অনেকাংশেই দায়ী। আমি মন্ত্রীদের দায়ী মানে করছি না, সেটা এমন না, তারাও দায়ী, কিন্তু তাদের পিছনে এই আমলাতন্ত্রটা সবচেয়ে বড় ভূমিকা রাখে, কাজ করে। আচ্ছা আচ্ছা, আপনি যেভাবে আমলাদের বিরুদ্ধে বলছেন তাতে তো আমরা গণঅধিকার পরিষদের বিরুদ্ধে খেপে যাবে। কে খেপলো না খেপলো এগুলো আমি কেয়ার করি না। আমি মনে করি যেটা সত্য, যেটা সঠিক, এটা আমাকে বলতে হবে। নির্বাচনে তাদের ফেভার দরকার আছে না? অবশ্যই দরকার আছে। তাহলে আমি কি একজনকে মানে ওই একজন চুরি করছে তার এই চুরিটাকে বৈধতা দিয়ে আমি তার ফেভার নেব, এটা তো প্রয়োজন নাই। যেটা হক ন্যায় সত্য সেটা অবশ্যই বলতে হবে। নির্বাচন কি হবে আসলে ফেব্রুয়ারিতে? এটা আসলে 50-50 চান্স, এটা শতভাগ বলা যাচ্ছে না। এখন পর্যন্ত যা অবস্থা মনে হচ্ছে যে 50-50 বলতে পারেন আপনি। কিন্তু ইন্টারিম তো খুব স্ট্রংলি বলছে যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। উনি তো বলছেনই, উনি তো বারবারই বলছেন, বাট রাজনৈতিক দলগুলো কেন ওনার কথাই কনফিডেন্স পাচ্ছে না? জনগণ কেন আস্থা পাচ্ছে না? জনগণ কেন বারবার প্রশ্ন করছে যে নির্বাচন কি হবে? এই যে নির্বাচন কি হবে, তার মানে জনগণ কনভিন্স না, জনগণের মধ্যে কনফিডেন্স নাই। তার মানে উনি বারবার বলেন হওয়ার পেছনে কি কারণ থাকতে পারে? না হওয়ার পিছনে বলতে কি, এখন হবে না এটা তো আমি বলছি না, আবার হবেই এটা বলছি না, মানে এখন পর্যন্ত 50-50 চান্স। বাট নির্বাচন হওয়ার জন্য বা করার জন্য যে ধরনের আলামত দরকার, যে ধরনের আসলে আপনার কার্যক্রমগুলো দরকার, এগুলো তো আমরা দেখছি না। যে নির্বাচনের পূর্বে নির্বাচনের ফিল্ড, নির্বাচনের মাঠ যেভাবে মানে তৈরি করা দরকার, পুলিশ প্রশাসনের মধ্যে যে ধরনের রদবদল আনা দরকার, রিফর্ম আনা দরকার, তার তো ছিটেফোঁটাও আমরা দেখছি না এই সরকারের মধ্যে। তফসিলের বাকি বোধহয় আর মাত্র। বললেন যে আমি নিজ হাতে এই রদবদলগুলো করব, তা কবে করবেন? ভোটের পরে? রদবদল তো একদিনে হবে না। এটা তো এমন না যে 2-4-5 জন আমলাকে আমি রদবদল করব। এটা একবারে ব্যাপক একটা রদবদল নিয়ে আসতে হবে। বিশেষ করে যারা 2014, 18, 24 সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করছে, এইরকম কোনো অফিসারকে আগামী নির্বাচনে দায়িত্বে রাখা যাবে না। প্রত্যেকটা জেলার এসপি, ডিসি, থানার আপনার ওই উপজেলার ইওনো, থানার ওসি, এগুলোকে চেঞ্জ করতেই হবে। তো হিউজ অ্যামাউন্ট অফ আপনার কি বলে এটা রদবদল, হ্যাঁ রদবদল এখানে নিয়ে আসতে হবে। অনেক বড় সংখ্যক একটা রদবদল আনতে হবে। এটা চাইলে তো একদিনের কাজ না, এখনই শুরু করতে হবে। ওনারা যদি এরকম দৃশ্যমান অ্যাক্টিভিটি কার্যক্রম দেখাতে পারতেন যে এই যে আমরা র্যাপিডলি কার্যক্রমগুলো চালাচ্ছি, কাজ শুরু হয়েছে। রদবদল শুধুই বদলে কি একটা জায়গায় সুষ্ঠু নির্বাচনের জন্য কার্যকর ভূমিকা তৈরি করতে পারে? না, এখানে শুধুই রদবদল সবকিছুই মানে একটা আওয়ামী প্রেতাত্মা বহন করে সেই লোকটা তো এখানে থাকলেও যা, ওখানে গেলেও তো সেই একই কাজ করবে। আমি সেটাই বলেছি যে আসলে শুধুই আমলাদের রদবদল করা বা পুলিশ প্রশাসনের রদবদল করলেই যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এটা আমরা মনে করি না। একটা নির্বাচনের সাথে অনেকগুলো প্রতিষ্ঠান, অর্গান জড়িত। নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, সিভিল সোসাইটি, সাংবাদিক, বিদেশি স্টেক হোল্ডাররা, সেনাবাহিনী, সবগুলো অর্গানের সমন্বয়ে কিন্তু একটা অবাধ সুষ্ঠু নির্বাচন মানে কন্ডাক্ট হয়। তো এখানে যদি কিছু কিছু প্রতিষ্ঠান সঠিকভাবে ফাংশন না করে না চাই, তাহলে কিন্তু নির্বাচনটা সঠিকভাবে হবে না। এই যেমন ধরুন 2018 বা 24 সালে সেনাবাহিনী তো মাঠে ছিল, বাট সেনাবাহিনী পারফর্ম করে নাই, তারা বসে বসে ঘুমাচ্ছিল। তো নির্বাচন কি হয়েছে? দিনের ভোট রাতে হয়েছে, একজনের ভোট আরেকজন দিয়েছে, মৃত মানুষেরও ভোট অনেকে দিয়েছে। দেখেন সেনাবাহিনী মাঠে থাকা সত্ত্বেও কিন্তু হয় নাই। তো এখন এবারও তো সেনাবাহিনী নির্বাচনের দায়িত্ব পালন করবে,
এখন সেনাবাহিনী কি আসলে 18-24-এর মতোই দায়িত্ব পালন করবে? তাহলে তো হবে না। তাহলে সেনাবাহিনীকে কার্যকরভাবেই ফাংশনাল করতে হবে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেভাবেই সেনাবাহিনীকে দায়িত্ব পালন করতে হবে। যদি না করে তাহলে নির্বাচন ওই আগের মতোই। কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন চাচ্ছে, তারা জি। আসলে চাচ্ছে না কারা? বাধাটা আসলে মূলত কারা? এখন মুখ দিয়ে চাওয়া একটা বিষয়, আর এটা ভিতরে ভিতরে ধরেন যে আপনার চিন্তা আরেক, এটা তো হবে না। ধরুন যে আপনি মুখ দিয়ে বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, কিন্তু আপনার অ্যাক্টিভিটি কার্যক্রম মনে করছেন মানে কার্যক্রমের মাধ্যমে আপনি বুঝাই দিচ্ছেন যে না নির্বাচন দেরি, এখনই হবে না, এরকম, তাহলে তো হবে না। মানে এই জায়গায় তো আমি যদি নাম ধরেই বলি, বিএনপি অথবা জামাত ছাড়া আর এমন কোনো তৃতীয় শক্তি এখনো পর্যন্ত হয়তো বা হয় নাই যারা আসলে চাইলেই নির্বাচনকে প্রতিহত করতে পারে। না, প্রতিহত বিষয়টা এমন না। ধরেন যে বিএনপি চাইলেই যে একবারে নির্বাচন এবার মনে করেন যে ডিসেম্বরে হবে বা জানুয়ারিতেই হবে, বা জামাত না চাইলেই যে হবে না, বিষয়টা এমন না। এবারকার প্রেক্ষাপট পরিস্থিতি টোটালি ভিন্ন। আচ্ছা, তো সুতরাং এবারে অনেক মেকানিজম এখানে কাজ করবে। আগামী নির্বাচন ধরেন যে এই দুটো দল বা কোনো একটি নির্দিষ্ট দলের উপরে ডিপেন্ড করছে, বিষয়টা এমন না। এবার এখানে অনেকগুলো মেকানিজম অনেকগুলো জায়গা থেকে ধরেন যে এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে ধরেন যে আপনার কী বলে এটাকে নাড়াচাড়া শুরু হয়েছে, এটাকে নিয়ে কীভাবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি আসলে আগামী নির্বাচন একটা জটিল প্রক্রিয়া এবং পরিস্থিতির মধ্য দিয়ে যাবে। এবং অনেকেই বলছে যে এই নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে করার জন্য, এবং এটা তারা সরকারও বলছে যে আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করব। আমি মনে করি এবার খুব চ্যালেঞ্জিং একটা নির্বাচন হবে, এবং বাংলাদেশের ইতিহাসে মনে হয় সবচাইতে বেশি ধরেন যে ঝামেলা হবে আগামী নির্বাচনে। অসংখ্য মানুষকে জীবনও দিতে হতে পারে, কেন জানি আমার মনে হচ্ছে। নানান ইকুয়েশন মিলিয়ে আমি দেখতে পাচ্ছি যে আগামী নির্বাচনটা এরকম হওয়ার সমূহ সম্ভাবনা আছে। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় সেক্ষেত্রে এনসিপির সম্ভাবনা কতটুকু দেখেন? এনসিপি তো আসলে কার সাথে যাবে এটা তো তারাই ভালো বলতে পারবে। তবে আমার যেটা ধরেন যে তাদের ভিতর থেকে পাওয়া তথ্য, তারা বিএনপির সাথে নির্বাচন করবে শেষমেশ। তাদের কোর টিম থেকেই এরকম তথ্য আমার কাছে আসছে। তারা আসলে কিছুদিন আগেও বিএনপির সাথে মিটিং করেছে, এবং সেখানে তারা দুটো অ্যাঙ্গেল থেকে বিএনপির সাথে আলোচনা করেছে, যে হয় বিএনপির সাথে ডিরেক্ট জোট গঠন করা, সেখানে বিএনপির মার্কা নিয়েও হতে পারে নির্বাচন, অথবা তাদের মার্কাই, অথবা আরেকটা ফরমেশনে তাদের একটা আলোচনা আছে যে আমরা যেসব জায়গায় প্রার্থী দেবো সেখানে বিএনপি প্রার্থী দেবে না, আমরা আমাদের মতো থাকলাম, জনগণ বুঝলো আমরা বিএনপির সাথে যাই নাই, কিন্তু বিএনপিকে এখানে সাপোর্ট দিতে হবে, ওরা প্রার্থী দেবে না, এবং আমাদের প্রার্থীকে জিতিয়ে আনার জন্য সর্বাত্মকভাবে হেল্প করবে, সহযোগিতা করবে, মাঠে কাজ করবে। মানে একদমই প্রার্থী দেবে না, না সেখানে একটা নমিনাল ক্যান্ডিডেট দাঁড় করায় রাখবে? নমিনাল ক্যান্ডিডেট দিলেও তো এনসিপি কেউ জিততে পারবে না। বিএনপির যদি একটা ইউনিয়ন সভাপতিও দাঁড়ায় এমপি হিসেবে, আর এদের যদি একজন সেন্ট্রাল লিডার দাঁড়ায়, টিকতে পারবে না তো। হ্যাঁ, এটাই সত্য। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি অনেক বড় বড় কথা বলে না, সে বিএনপির একটা ইউনিয়ন সভাপতির সাথে ইলেকশন করতো, খালি হারবে না, গোয়ারা হারবে। ভাই, নির্বাচনের মাঠের রাজনীতি এত সহজ না। আমরা মাঠে কাজ করি, ফিল্ডে, আমি তো বুঝি বাস্তবতা কতটা কঠিন, চ্যালেঞ্জিং। গ্রামের রাজনীতি বা রুট লেভেলের রাজনীতি অনেক টাফ। আমরা ঢাকায় বসে মিডিয়ায় বড় বড় লেকচার দিয়ে কথা বলি, টকশো করি, কিন্তু যখন এলাকায় যাই তখন বাস্তবতা বুঝি না কি কঠিন। ওখানে যে ব্যক্তি 40 বছর ধরে রাজনীতি করে, তার তো একটা শক্ত ভিত তৈরি হয়েছে। সে 3-4 ইলেকশন করেছে ওখানে, সে প্রত্যেকটা ঘরে ঘরে গেছে। আর আমরা 1 বছরে এসে কয়টা মানুষের ঘরে ঘরে যেতে পারছে, বুঝেন না বিষয়টা? তো এগুলো তো বাস্তবতা, এগুলো বুঝতে হবে। আপনাকে একটু পাটোয়ারির উপর খেপা মনে হচ্ছে। না, এটা এক্সাম্পল দিলাম, নট অনলি পাটোয়ারি, ইভেন এটা হাসনাদও বলতে পারেন, বা অন্য যারা আছে ওরাও। আচ্ছা আচ্ছা, অনেক টাফ তো। আগামী নির্বাচনের সম্ভাবনা কার বেশি দেখেন, জামাতের না বিএনপির? এটা আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না, জনগণ যাকে বেছে নেবে। মানে এটা ভোট না হলে আপনার কি মনে হয় কে কতটুকু এগিয়ে? না, এটা আমি আসলে এই মুহূর্তে বলতেও চাই না, আর এটা বলা ঠিকও হবে না। আমার কথা হচ্ছে ভোটের মাঠে আসলে লড়াই হবে, লড়াইয়ের মাধ্যমে। আপনার সুতরাং এখনই আপনি কোনো অবস্থান নিতে চাচ্ছেন না? না, ভোটের মাঠে তো এটা লড়াই হবে। ভোটের মাঠে কে বিজয়ী হবে না হবে, সবসময় সব ইকুয়েশন দিয়ে আপনি আসলে সব দলকে আপনি মেজার করতে পারবেন না, মাপতে পারবেন না। যেমন ধরেন জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন তো এক না। জাতীয় নির্বাচন আবার ওই ছাত্র সংসদ নির্বাচনও তো এক না, ঠিক না? ছাত্র সংসদে কারা ভোট দেয়? যারা শিক্ষিত, ভদ্র, যারা সবকিছু বুঝে, ঠিক না? এখন গ্রামের যে 90 বছরের বৃদ্ধ, ওকে মোবাইল চালায়, ওকে মোবাইলে দেখে এসব, ও তো জানে না। তার কাছে ওর কাছে রাজনীতিটা টোটালি ডিফারেন্ট। জাতীয় নির্বাচনের যে কালচার, এটা হচ্ছে অনেকটা জোয়ারের মতো, যখন যেদিকে জোয়ার ওঠে না, অটো হয়ে যায়।
যেমন এবার এই ধানের শীষ জোয়ার মারশিল, আচ্ছা। এবার নৌকা হয়ে যাচ্ছে মারশিল। হ্যাঁ এভাবেই কিন্তু আওয়ামী লীগ বিএনপি বিগত সময় ক্ষমতায় আসছে। যেমন ধরুন আওয়ামী লীগের প্রার্থী দুনিয়ার মনে করেন যে চোর ডাকাত খারাপ, একটা জোয়ার উঠছে, সবাই গ্রামের মানুষের যে একটা সাইকোলজি কি, এরা ভোট নষ্ট করতে চায় না, যারা বিশেষ করে right. আপনার মানে বৃদ্ধ যে জেনারেশনটা, এরা মনে করে যে ভোট নষ্ট করতে চায় না, করে বাপ ওই সলিমউদ্দিন সাহেব হয়ে যাচ্ছে, জিতে গেছে, মারশিল, হ্যাঁ এই যে একটা জোয়ার আবেগ, রাইট। ভোট নষ্ট করবে না। তো এই জিনিসটা আসলে আপনার রুট লেভেলে কাজ করে। তো এই জন্য আপনি আসলে মোবাইল, সোশ্যাল মিডিয়া বা আপনি এই ইয়েটাকে দিয়ে ছাত্র সংসদ নির্বাচনের যে জোয়ারটা, এই জোয়ারটা কি আসলে জনগণের মাঝে যাওয়ার কোনো পসিবিলিটি আছে? কিছুটা যাবে না একবারই না, কিছুটা ইফেক্ট অবশ্যই ফেলবে। কিন্তু এটা যেভাবে হয়েছে জাতীয় নির্বাচনেও একইভাবে হবে এটা ভাববার কারণ নেই। হ্যাঁ, কিছুটা প্রভাব ফেলবে, কারণ এটা তো কোনো না কোনো এলাকা থেকেই তো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। তো সুতরাং ঢাকা ইউনিভার্সিটির যে ছেলেটা পড়াশোনা করে ও এলাকায় গিয়ে বলবে না যে এই প্রার্থী ভালো, এবারে আমাদের একে ভোট দিতে হবে। এটা একটা ভালো ইফেক্ট অবশ্যই এবার ফেলবে না, এটা একবারেই বলবো না আমি। নভেম্বরে যে গণভোটের জন্য যুগপত আন্দোলন শুরু হয়েছে, আমরা দেখলাম 8টি দলের সম্মিলনে সেখানে আন্দোলন হচ্ছে, আপনারা কি সেই দাবিতে একমত? না, আমরা এখানে আমাদের রিজিড পজিশন নাই। গণভোটের পক্ষে আমরা একমত, গণভোট একই দিনে হলেও আমাদের আপত্তি নেই। আবার যদি আগে সরকার করার সিদ্ধান্ত নেয় আমাদের কোনো আপত্তি নেই, আমরা দুটোতেই ফ্লেক্সিবল। আমরা বলেছি গণভোট লাগবে, গণভোটের বিষয়ে আমরা কোনো আপোষ করব না, গণভোট অবশ্যই দিতে হবে। এখন সরকার আসলে সিদ্ধান্ত নিক যে একই দিনে করলে ভালো নাকি আগে করলে ভালো। যারা আগে চাই তাদের যুক্তিগুলো মানে একবারে ভারী শক্ত, আবার যারা একই দিনে চাই তাদের যুক্তিগুলোকেও তো আপনি ফেলে দিতে পারেন না। তখন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে আসলে কাদের যুক্তিগুলো অধিকতর ভারী, অধিকতর আপনার যৌক্তিক। তো যেটা দেশ ও জাতির কল্যাণে সরকার ডিসাইড করবে যে এটা আসলে আমাদের জন্য এখন প্রয়োজন, আগে করলে ভালো করতে পারে সরকার। যদি সেই ডিসিশন মেকিং মিটিংয়ে যদি আপনাদেরকে কল করে, আপনারা কি পরামর্শ দেবেন? না, আমাদের সাথে তার কল করার কোনো সুযোগ নাই। আমরা তো জাতীয় ঐক্যমত্য কমিশনে অলরেডি মিটিং করে আমরা তো আমাদের পরামর্শ দিয়েছি। আচ্ছা, এ বিষয়ে তো ওখানে দিয়ে কমিশন সিদ্ধান্ত নিতে পারে নাই, বিধায়ী তো তারা সরকারের কোর্টে বল ঠেলে দিয়েছে। এখন বল পুরোপুরি সরকারের কোর্টে, সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। এখন সরকার যদি কোনো দলের দিকে হেলে পড়ে বা কোনো দলের চাপে নতজানু হয়ে যায় তাহলে তো হবে না। সরকারকে সবসময় মনে রাখতে হবে যে তারা জনগণের সরকার, ছাত্র জনতার সরকার। সুতরাং ছাত্র জনতা কি চাই, জনগণের আকাঙ্ক্ষা কি, এটার দিকে ফোকাস করে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এতে কোন দল খুশি হলো, কে নারাজ হলো। তথ্য উপদেষ্টা এবং ক্রীড়া উপদেষ্টা তারা কি পদত্যাগ করে এনসিপিতে জয়েন করতে পারে খুব শীঘ্রই? এটা আমি কেমনে বলবো বলেন? তবে তাদের পদত্যাগ অবশ্যই করতে হবে। পদত্যাগ না করলে এই সরকারের যে নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে, এই প্রশ্নের জায়গাটা থেকেই যাবে। আমি মনে করি তারা যত দ্রুত পদত্যাগ করবে তত দেশ ও জাতির জন্য মঙ্গল। পদত্যাগ করে তারা কথাই যাবে, এটা তাদের সিদ্ধান্ত। তারা তো এনসিপিরই লোক, এনসিপিতে যোগ দেওয়ার না দেওয়ার কি আছে, তারা তো এনসিপিরই উপদেষ্টা। আচ্ছা, হয়তো আনুষ্ঠানিকভাবে একটা পদে যাবে আর কি, এটা বলতে পারেন। তারা কি এনসিপির বাইরে? তারা তো এনসিপিরই লোক। আচ্ছা আচ্ছা, হয়তো ওখান থেকে পদত্যাগ করে ধরেন যে এনসিপির কোনো পদে কে কোন পদে বসবে বা যাবে এটা নিয়ে হয়তো তারা আলোচনা করবে, এই আর কি। আমরা শুনছিলাম যে নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি দল থেকে পদত্যাগ করছেন মূলত যিনি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে জায়গা করে দেওয়ার জন্য। এ ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে? না, এটাও আমি আসলে ওই গণমাধ্যমে দেখেছি আর কি। এটা আমার কাছে ওই রকম সোশ্যাল মিডিয়া বা নিউজে যেভাবে আসছে ওই রকমই, এর বাইরে এগুলো তাদের অভ্যন্তরীণ ম্যাটার। ফারুক ভাই, আমরা তো আসলে অনেক বিষয় নিয়ে গল্প করছি। আপনি এনসিপি নিয়ে কথা বলছেন, আপনি গণ অধিকার নিয়ে তো ডেফিনেটলি কথা বলছেন এবং একই সাথে আপনি যেই আসন থেকে ঠাকুরগাঁও 2 থেকে আপনি নির্বাচন করছেন সেই জায়গার গল্পগুলো শুনলাম। একটু আমরা যে জায়গাটা স্কিপ করেছি, সাধারণত আমাদের শোতে আমরা আমাদের অতিথিদের যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড সেটিও আমরা জেনে থাকি। কারণ হচ্ছে আমাদের দর্শকরাও আসলে জানতে চান যে আমাদের দেশে যারা পলিটিক্স করে তারা আসলে কোন একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে বেড়ে উঠেছে। সেই জায়গা থেকে আমি একটু জানতে চাইবো যে আপনি ছোটবেলায় যখন ঠাকুরগাঁওতে জন্মগ্রহণ কিভাবে শুরু হলো এবং সর্বশেষ আপনি কোথা থেকে আপনার পড়াশোনা শেষ করেছেন? আমি আমার স্কুল এবং কলেজ লাইফ ঠাকুরগাঁই, ওখানেই পড়াশোনা। এবং আমি বলতে গেলে আসলে আমার যে একাডেমিক লাইফ খুব স্ট্রাগল করে আমি আসলে পড়াশোনা করেছি। ছোট থেকেই আমার ড্রিম ছিল যে আমার আসলে ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে, ভর্তি হতে হবে, অনেক বড় কিছু হতে হবে। এবং হাই স্কুল লাইফ থেকেই আমার ধরেন যে একটা স্বপ্ন আমার মাথায় ধরেন যে বদ্ধমূল
হয়ে গেছিলো যে আমি আসলে বড় হয়ে অ্যাডমিন ক্যাডার হব আচ্ছা বা ম্যাজিস্ট্রেট হব, ইওনো হব, ডিসি হব, ছোট থেকেই এই স্বপ্নটা আমার ছিল। তো আমি আসলে ছোট থেকেই সেভাবে পড়াশোনা করেছি। আচ্ছা রাজনীতিবিদ হবো, রাজনীতি করবো, এটা তো চিন্তার বাইরে ছিল। তো আমি আসলে হাই স্কুল পেরিয়ে আমি কলেজে ভর্তি হলাম। কলেজে ভর্তি হওয়ার পরে ব্যাপক স্টাডি করতাম তখন। আমি এবার ধরেন যে খুব আপনার কী বলে ওটাকে চঞ্চল ছিলাম, আচ্ছা অনেক চঞ্চল, মারপিট করতাম অনেক, এটার জন্য অনেক গালি খেয়েছি আমি ছোটবেলায়। মানে আমার কাদেরকে মারতেন? বন্ধুদের? না ছোট বাচ্চাদের আর কি, বন্ধুদেরও মারপিট করছে আমার সেম এজ বা আমার থেকে যারা ছোট, যে কোনো বিষয়ে। মানে ছোটবেলায় এত চঞ্চল ছিলাম, আমি প্রচুর গালিও খেয়েছি এই জন্য। এই মারপিট, হ্যাঁ, মানে দুরন্তপনা যেটাকে বলে আর কি। খুবই চঞ্চল ছিলাম। এই খেলাধুলা করতাম, ধরেন যে সারাদিন গোসল করা পুকুরে, নদীতে, হ্যাঁ, এরকম আর কি। এমন কখনো হয় নাই যে পুলিশ আপনাকে গ্রেফতার করতে আসছে, আপনি পুলিশকে একদম না ঢাসুম দিয়েছেন? ছোট, আমরা ছোটবেলায় তো আর পুলিশ বা আমি আসলে মারপিটের যে অভ্যাসটা, এটা কি আপনি পরবর্তীতে আর টেনে আনেন নাই? না তো এরকম মানে অকারণে, জানেন আমি হাঁটতেছি, এরা ছোট বাচ্চা খেলতেছি, মানে আমার একটু ওকে মানে কাঁদাতে হবে, মানে এরকম একটা নেচার আর কি ছিল আমার ছোটবেলায়। এটা কি এখন চেঞ্জ হয়েছে না এখনো আছে? না ছোটবেলায় ছিল। আচ্ছা, তো এরকম একটা আর কি, এই জন্য অনেক বকা খাইছি। তার মানে তার বাবা মা অনেক বকাঝকা করতো, এরকম আর কি একটা অবস্থা। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, তারপরে হাই স্কুল লাইফ পার করলাম, কলেজে ভর্তি হলাম, কলেজে পড়াশোনা শুরু করলাম। তখন থেকেই মনে হয় এই যে স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, অনেক ধরেন যে চিন্তা আসলো মাথায়, পরিবর্তন। তখন ধরেন যে ডান বামে তাকানোর খুব একটা সুযোগ নেই, প্রচুর পড়াশোনা করতে হচ্ছে। আমি হাই স্কুল লাইফে খুব একটা পড়াশোনা করি নাই। আর আমার একটা স্বভাব, আমি খুব অল্প সময় ক্যাচ করতে পারতাম। যেমন ধরেন একজন স্টুডেন্ট 5 ঘন্টায় যা পড়ে সে আসলে মেমোরিতে গাঁথতে পারে, ওটা আমার 1 ঘন্টা লাগে। আচ্ছা। তো এই জন্য অনেকেই, এটার জন্য আমি অনেক বকা খাইছি। আমার মা বিশেষ করে আমাকে অনেক গালি দিত, যে অমুকের ছেলে এই যে ঘন্টার পরে ঘন্টা পড়ে, তুই পড়াশোনা করিস না ইত্যাদি, এভাবে বলতো আর কি। তাই আমি বলতাম ও 3 ঘন্টায় যা পড়বে, আমার তো ওটা আধা ঘন্টায় এনাফ। তো সত্যি এটা আল্লাহর, এটা আমি আসলে শুকরিয়া, আল্লাহর রহমত একটা। ধরেন যে অন্যরা যেটা 5-6 ঘন্টায় মেমোরাইজ করতে পারে, এটা আমার আধা ঘন্টা 1 ঘন্টায় হয়ে যায়, মানে খুব সহজে ক্যাচ করতে পারি। তো এই জন্য আমার বেশি স্টাডি করা লাগতো না, এভাবেই আমার চলছে আর কি। ধরেন যে আমি পড়াশোনা করতাম খালি পরীক্ষার আগে, এমনি রেগুলার স্কুল যাইতাম টুকটাক যতটুকু পড়া লাগে, বাট পরীক্ষার আগে পরেই আমি পরীক্ষা দিতাম। এরপরে কলেজে একটু সিরিয়াস হলাম আর কি, যে না, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে, নাহলে তো চান্স পাবো না। আর আমি যে কলেজে পড়াশোনা করেছি, ওই কলেজ থেকে প্রত্যেক বছর ধরেন যে প্রচুর ছাত্রছাত্রী বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাই। কোন কলেজ? ঠাকুরগাঁয়েরই একটা কলেজ, বাট ওটা খুব ভালো মানের কলেজ আর কি। নাম? সমীর উদ্দিন স্মৃতি কলেজ, ওটা বালিয়াডাঙ্গিতে। তো ওখানে ধরেন যে প্রত্যেক বছর 60-70 জন 100 জন করে চান্স পাই, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, এরকম আর কি। হ্যাঁ, গ্রাম পর্যায়ে হিউজ, মানে ওটা উত্তরবঙ্গের মধ্যে একটা নামি দামি কলেজ। পরবর্তী সময়ে অবশ্য রাজনৈতিক কারণে এটা নষ্ট হয়ে গেছে বিগত 15-16 বছরে। আমাদের সময় খুব ভালো ছিল। তো যাই হোক, সিরিয়াসভাবে পড়াশোনা শুরু করলাম। যেমন আমি ধরেন যে ইউনিভার্সিটির ভর্তি গাইড কীভাবে প্রশ্ন হয়, তখনই আমরা কিনে কলেজ লাইফে স্টাডি শুরু করছি, যে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন কীভাবে হয়, রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন কীভাবে হয়, কীভাবে ওরা কোয়েশ্চেনগুলো করে, এগুলো আমরা তখন থেকে মোটামুটি ভালোভাবেই আমরা করলাম। তাহলে তো পরে আপনার কোচিং করা লাগে না? কোচিং করছি। আচ্ছা। হ্যাঁ, তারপরে পরীক্ষা দিলাম। আমি কোচিং করছিলাম রাজশাহীতে, আমি ঢাকায় করি নাই। আচ্ছা, রাজশাহীতে কোচিং করছি, পরীক্ষা দিলাম। ফার্স্ট পরীক্ষা বোধ হয় রাজশাহীতেই দিয়েছিলাম, ওখানে চান্স হলো। এরপরে জাহাঙ্গীরনগর, সেখানেও চান্স হলো। এরপরে ঢাকা ইউনিভার্সিটি দিলাম, এখানে চান্স হলো। এরপরে আর কোথাও দেয়নি। কোন সাবজেক্টে ছিলেন জানো? এখানে ঢাকা ইউনিভার্সিটি ছিলাম আমি ডিজাস্টার ম্যানেজমেন্টে। আচ্ছা, এখান থেকে অনার্স এবং মাস্টার্স? অনার্স মাস্টার্স। এর পরবর্তীতে এমফিলে ভর্তি হয়েছিলাম পলিটিক্যাল সায়েন্সে, এটা আর শেষ করতে পারি নাই। এটা এখনো আছে আর কি, চলমান এমফিলটা। তো এই হচ্ছে আমার পড়াশোনা আর কি, সব মিলিয়ে। তো আর এমফিলটা কন্টিনিউ করেন, এরপরে তো আপনি পিএইচডি? ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে তো একবারে শুরু থেকেই আমার যেহেতু স্বপ্ন যে আমাকে ক্যাডার হতে হবে, আমি সেভাবেই পড়াশোনা করতাম। আমি একাডেমিক পড়াশোনার বাইরে মানে আপনার এই জব রিলেটেড পড়াশোনাটা বেশি করতাম, পত্রিকা পড়া, বিভিন্ন খোঁজ খবর, নিউজ পেপারস, মানে এরকম বিষয়গুলোতে আমার বেশি মানে ইন্টারেস্ট আর কি। যে একাডেমিক আমি একবারই পড়তাম না, ক্লাস করতাম। আর ধরো ওই যে আমার এটা তো আগেই মানে ছোটোবেলা থেকে আমার নেচার, যে পরীক্ষার আগে ছাড়া আমি পড়ি না। কালকে পরীক্ষা, আজকে বসছি একবারে একটানা যত ঘন্টা লাগে পড়ে মোটামুটি কভার করে পরীক্ষা দিয়েছি। তা আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট মাশাআল্লাহ
যেমন সব ধরেন যে ভালো, আচ্ছা, অনার্স মাস্টার্সে ফার্স্ট ক্লাস, মাশাআল্লাহ। হ্যাঁ, এইচএসসিতে A+, মানে এইরকমই আর কি। আমার ধরেন যে খুব অল্প পরেই, আপনি কি পরে অ্যাডমিন ক্যাডার হয়েছিলেন? আমি তো চাকরির পরীক্ষা কোনো দেই নাই। আমার মানে তো পরে মাস্টার্স, আর চাকরির পরীক্ষা না দেওয়াই না না হয় না, নাই? মাস্টার্স আমার পরীক্ষা আমি জেলে বসে দিছি। মাই হ্যাঁ, কোটা আন্দোলন যখন শুরু হলো আমাদের না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর আমরা আটক হলাম, গ্রেপ্তার হলাম। আমার ফাইনাল পরীক্ষাটা আমি জেলে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বসে আমি মাস্টার্স পরীক্ষা দিয়েছি। ও, কতদিন ছিলেন তখন? আমরা তো প্রায় 2 মাস ছিলাম তখন কারাগারে। আচ্ছা, কারাগারে বসে মাস্টার্স পরীক্ষা দিলাম। তারপরে যাই হোক, মানসিকভাবে খুব বিপর্যস্ত ছিলাম। পড়াশোনা, আমার বন্ধুগুলো আবার ধরেন যে পেপারস নোট যেগুলো ছিল পরীক্ষার জন্য, এগুলো ওরা আমাকে কারাগারে দিয়ে আসতো? পৌঁছে দিয়ে আসছিল। তারপর কারাগারে গিয়ে আর ওইরকম মানসিকতা থাকে পড়ার, না। খুব একটা পড়তে পারি নাই। হুম, তারপরেও কারাগারে বসে যেদিন পরীক্ষা থাকতো, আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে আমাদের ডিপার্টমেন্টের টিচার সহ আরও 3 জন স্টাফ ওরা কারাগারে চলে যেত খাতা নিয়ে সকালবেলাই। আচ্ছা, ওখানে কারাগারের একটা রুম আছে আলাদা, ওখানেই পরীক্ষাটা নিত আর কি। আমার অনেকজন কারারক্ষী থাকতো, এনারা থাকতো, পরীক্ষা নিত, ও, সেখানে বসেই পরীক্ষা। তো যাই হোক, এই জন্য মাস্টার্সে কিছুটা ফলাফল খারাপ হয়েছে। তারপরে ফার্স্ট ক্লাস ছিল। হ্যাঁ। এরপরে আপনি পরবর্তী জীবনে আর কোনোবার কি গ্রেপ্তার হয়েছিলেন? না, ওই এরপরে, একবারই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তখন আমরা রিমান্ডে ছিলাম, আমি তো বোধহয় 5 দিন রিমান্ডে ছিলাম। আমি তো বেশ কয়েকবার আমাদের রিমান্ডে নিচ্ছে ওই সময়। ওই 2 মাসের মধ্যে? হ্যাঁ হ্যাঁ। এটা প্যাথেটিক আসলে। একজন শিক্ষার্থীও কিন্তু নিরাপদে পড়াশোনা করবে বাংলাদেশে, সেই সুযোগটাও কিন্তু ছিল না বিগত সময়টাতে। রাইট রাইট। আমরা আমাদের অনেকগুলো শোতে আমরা দেখেছি, এখানে অনেক গেস্টরা এসে একটা পর্যায়ে তাদের চোখের পানি পর্যন্ত আমরা দেখেছি যে এই কি নির্মমতা ছিল বিগত 15 বছর সময়ে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জায়গা থেকে রক্ষা করেছেন এবং আমাদের ছাত্র জনতার যে আন্দোলন ছিল, তাদের যে ত্যাগ ছিল, সেই ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলা কিন্তু এই জায়গাটা থেকে আমাদেরকে রক্ষা করেছেন। এবং সেই জায়গায় আপনারা নেতৃত্ব দিয়েছেন, আপনারা সামনে ছিলেন, পেছনে ছিলেন, সবকিছু মিলিয়ে নিশ্চয়ই আপনাদের প্রচেষ্টা ছিল সর্বাগ্রে, ফলেই কিন্তু আমরা এই বিজয়টা লাভ করেছি। জনাব ফারুক হাসান, আমরা আমাদের আজকের প্রোগ্রামটা শেষ করতে চাই। আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। নিশ্চয়ই আমাদের পরবর্তী অন্য কোনো এপিসোডেও আমরা আপনার সাথে আবারও দেখা করব, আবারও আপনার মুখোমুখি হব ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। এবং আপনাদের ইনোভা টক্সকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী দেখা হবে। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি এবং দলীয় মুখপাত্র জনাব মোহাম্মদ ফারুক হাসান। তিনি কিভাবে বেড়ে উঠেছেন ঠাকুরগাঁওয়ের প্রত্যন্ত অঞ্চল থেকে এবং একই সাথে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং সেই সময়ে ছাত্র এবং শিক্ষার্থী যারা রয়েছেন সকল শিক্ষার্থীদের নিয়ে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, কিভাবে সেই নেতৃত্বের জায়গা থেকে পরবর্তীতে 2024-এর 5ই আগস্টের এই ঐতিহাসিক এবং অভূতপূর্ব বিজয় কিভাবে তারা সামনে থেকে পেছন থেকে নেতৃত্ব দিয়ে আমাদেরকে এই বিজয়ের সাক্ষাৎ করিয়েছেন। এবং একই সাথে তিনি আমাদের এই আজকের এপিসোডে জানিয়েছেন গণ অধিকার পরিষদ আগামী নির্বাচনে কিভাবে কাজ করতে চায়, আগামী দিনে কিভাবে বাংলাদেশের একটি সুন্দর, একটি সুগঠিত, একটি আধুনিক নির্মাণ ঘটাতে চায়। সেই সংক্রান্ত যাবতীয় বিস্তারিত গল্পগুলোই আমাদের আজকের এপিসোডে ফুটে উঠেছে। আশা করছি আমাদের পুরো গল্পটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমাদের চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।